সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো সবাই নাকি? হ্যাঁ, আবার বেশ কিছুদিন পরে তোমাদের সাথে গ্রুপে যুক্ত হলাম। আশা করছি তোমরা আমার সাথে ধীরে ধীরে যুক্ত হয়ে পড়ছো। আমরা তোমাদের অনেক চাওয়ার ফলে এবং আমার নিজেরও আন্তরিকতা ছিল, আশা করছি এই সাহিত্য কোর্সটি তোমাদের সঙ্গে করাতে চেয়েছিলাম। তো সেই তোমাদের এবং আমার চাওয়া এক হয়েছে বলে আজকের এই সাহিত্য কোর্সটি আমরা করতে পারছি। তো সবার জন্য শুভকামনা। হ্যাঁ, অনেকেই তোমরা করছো। শহীদুল ইসলাম আজিজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নেহা নেহা, আনামুল হক, সাব্বির তুষার, হ্যালো স্যার। হ্যাঁ, স্টুডেন্টস, রাশেদুল রাসেল, মাসুম আক্তার, রোহান খান and 50 others. আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাকদির রহমান রাসেল, তানিয়া নাসরিন, ইমাদুদ্দিন, অনেকে যুক্ত হচ্ছেন। দীপা, আমির আজম, তানভীর আলম, রাশেদুজ্জামান রাশেদ, নুসরাত জাহান। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি নুসরাত। কানিজ ফারাজ ছাড়া, আফরোজা, অমনি, ঠিক আছে, অপেক্ষায় ছিলাম সাহিত্য ক্লাসের জন্য। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। মাহবুব আলম, শ্রদ্ধাভাজন স্যার কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, অসংখ্য শত শত আমি নাম হেবুল্লাহ মুস্তফা, ফারজানা ইসলাম, নুসরাত, ফারজানা। হ্যাঁ, তো আমি অনেক শুভেচ্ছা বিনিময় পর্ব আর দীর্ঘায়িত করছি না শিক্ষার্থী বন্ধুর সঙ্গত কারণে, কারণ অনেকেই হয়তো বিরক্ত হয় যে দীর্ঘক্ষণ শুভেচ্ছা বিনিময় পর্ব করলে। আমি সবার নাম দেখতে পাচ্ছি। তন্ময় দত্ত প্রান্ত, লিটন আহমেদ, গোলাম মুস্তফা, অসাধারণ লাগছে স্যার। ধন্যবাদ শিক্ষার্থী তোমাকে। হ্যাঁ স্যার, অপেক্ষায় ছিলাম। লাবণী সরকার, ওকে, ধন্যবাদ। সালমান, সাইমন, হ্যাঁ, ভালো আছি। প্রথমবার আপনার ক্লাস করতে যাচ্ছে, অনেক খুশি লাগছে। মইনুল কবির, হ্যাঁ। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার আগের ব্যাকরণ কোর্সের শিক্ষার্থী, তাদেরকে আবারও সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও আমাকে আস্থায় রাখার জন্য, আমার ক্লাসটি করার জন্য। আর যারা নতুন যুক্ত হয়েছেন আমার সাথে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি জুয়েল কিবরিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য এবং চাকরি বিসিএস এর সাথে যুক্ত হওয়ার জন্য। তো তাহলে আমরা ক্লাস শুরু করছি। সাব্বির তুষার, অনন্যা করণ, নমস্কার স্যার। নমস্কার অনন্যা। হ্যাঁ, অনন্যাকে স্পেশালি থ্যাঙ্কস। এবং আরো কিছু শিক্ষার্থী আমার আছে, তাদের নাম আমি এই মুহূর্তে দেখছি না। তারা আমার ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে, পার্শ্ববর্তী দেশ থেকে। তাদের জন্য একটু বাড়তি শুভকামনা। যারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকেও আমার বাংলা ক্লাসকে ভালোবেসেছে, আমাকে পছন্দ করেছে, ধন্যবাদ সবাইকে। সবার জন্য শুভকামনা। ওকে, স্যারকে অনেক হ্যান্ডসাম লাগছে। তো তোমাদের মতো হ্যান্ডসাম শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে হলে একটু হ্যান্ডসাম না হলে কি তোমরা গ্রহণ করবে, তাই না? আমার এই যে হাজার হাজার শিক্ষার্থী, অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম শিক্ষার্থী, তাদের সামনে যখন আসবো তখন তো একটু সুন্দর হয়ে আসতেই হয়, তাই না? তোমাদের সাথে একটু মিশতে চাই, মিশে যেতে চাই, তোমাদের কাতারে দাঁড়াতে চাই। তো ধন্যবাদ। আমরা শুরু করছি বাংলা সাহিত্যের ক্লাস। তবে একটি কথা আবার বলে নিচ্ছি, যারা ব্যাকরণের ক্লাস করতে চাও বা অনেকে নক করছো, আমরা সাহিত্যে 3 মাসের আমাদের এই কোর্সটি, 3 মাস সাহিত্যের কোর্সের পরে আমরা চেষ্টা করব ব্যাকরণ কোর্সটি আরেকবার করানোর, যদি তোমাদের চাওয়া থাকে এবং কর্তৃপক্ষ যদি রাজি থাকে। তো আমি আবার বলছি, যারা ব্যাকরণ কোর্স করতে চাও পুনরায় বা নতুন করে, যারা ওই কোর্সটি করনি, তো তাদের জন্য আমরা একটু অফার হয়তো রাখার চেষ্টা করব, কিন্তু সাহিত্যের কোর্সের পরে। তো সেই পর্যন্ত অপেক্ষা করবে আশা করছি। তো আমরা এবারেই আমাদের সাহিত্য ক্লাস শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। আমি তোমাদের শুভকামনা নিচ্ছি না। জিনিয়া হুসাইন, অর্জুন রয়, রিয়া, হ্যাঁ, তো জি, শুভকামনা সবার জন্য, থ্যাংক ইউ। আমরা শুরু করবো এবারে বাংলা কি ভাষা ও সাহিত্য। আমাদের আজকের শিরোনাম বাংলা ভাষা ও সাহিত্য।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই একটু বাংলা ভাষা সম্পর্কে অল্প কিছু তথ্য তোমাদের জানাবো এবং তোমরা নিশ্চয়ই কিছু কিছু বিষয় জানো। অনেকে হয়তো অনেক কিছু জানো, অনেকে আমার চেয়ে বেশি জানে এমন শিক্ষার্থীও থাকতে পারো। হতেই পারে এমন, কারণ শিক্ষকদেরও কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে। আমি সামান্য একজন শিক্ষক, ঠিক আছে। তো কাজেই আমরা আসলে অ্যাডাল্ট লার্নিং বলতে বোঝায় যে আমরা সবাই মিলেমিশে কিন্তু শিক্ষা লাভ করবো, বুঝতে পেরেছো? শিক্ষক শুধু শেখাবে আর তুমি শিখবে, বিষয়টা এমন না। অ্যাডাল্ট লার্নিং যেটি আমরা বলি, সেটি হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষক দুজনের কি একটা মিলিত প্রয়াসে কিন্তু শিক্ষাটা পরিপূর্ণ হয়। তা আমি আশা করছি যে তোমরা আমার সাথে সঙ্গ দেবে, আমার সাথে যুগপৎ আমরা শিক্ষা একসাথে আমরা শিখবো, ঠিক আছে। তো আমরা শুরুতেই আবার বলছি, অনেক অনেক কিছু জানো, আবার অনেকে অনেক কিছু জানো না, কিছুই জানো না। তো আমরা সবার জন্য ক্লাস, আমরা ধরে নেবো যে তোমরা অনেকে অনেক কিছু জানো না, সেইভাবে আমাদের ক্লাসটি আমরা পরিচালনা করব। তো আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে বাংলা ভাষা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। বাংলা ভাষা, তো বাংলা ভাষা হচ্ছে কি, আমরা একটু বলি যে বাংলা ভাষা পৃথিবীর কি চতুর্থতম শ্রেষ্ঠ ভাষা মাতৃভাষার দিক দিয়ে, এবং তাহলে মাতৃভাষার দিক দিয়ে এবং গুণগত দিক দিয়ে বা মানগত বিচারে বাংলা পৃথিবীর কি চতুর্থ ভাষা। আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, মাতৃভাষার বিচারে ইকো প্রবলেম অনেকে বলছেন, আমি জানি না সবারই কিনা, না কারো কারো সাউন্ড প্রবলেম কি দু একজনের না সবার? দু একজনের প্রবলেম সবসময় হয় আপনাদের নিজেদের কারণেই, আর যদি সবার হয় তাহলে একটু নক করবেন। জি, তো তাহলে আমরা বলছিলাম যে বাংলা ভাষা কি মাতৃভাষার বিচারে পৃথিবীর চতুর্থ ভাষা। কিসের বিচারে? মাতৃভাষার দিক দিয়ে, মাতৃভাষার দিক দিয়ে মানে মাতৃভাষার সংখ্যাতাত্ত্বিক দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থতম ভাষা, এবং মানের বিচারে গুণগত বিচারে, গুণগত বিচার বা মান বিচারে বাংলা পৃথিবীর চতুর্থতম ভাষা, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর পৃথিবীর সকল ভাষাভাষীর দিক দিয়ে, পৃথিবীর যে সকল ভাষাভাষী, এই দিক থেকে বাংলা পৃথিবীর ষষ্ঠ। জনসংখ্যাগত দিক দিয়ে, জনসংখ্যার ভিত্তিতে বা সংখ্যাতাত্ত্বিক দিক দিয়ে, জনসংখ্যার ভিত্তিতে বা সংখ্যাতাত্ত্বিক দিক দিয়ে বাংলা পৃথিবীর কি ষষ্ঠ ভাষা। এবং এই ক্ষেত্রে পৃথিবীর প্রথম ভাষার জন্য মান্দারিন। শিক্ষার্থী বন্ধু জেনে রাখো, চীনের ভাষা মান্দারিন, এটা হচ্ছে সংখ্যাতাত্ত্বিক দিক দিয়ে বা সংখ্যাগত দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে মান্দারিন ভাষায়। ফলে জনসংখ্যার বিচারে পৃথিবীর প্রথম ভাষাটির নাম হচ্ছে মান্দারিন। আর এই জনসংখ্যাগত দিক দিয়ে বাংলা পৃথিবীর কি ষষ্ঠ ভাষা। তবে একটু বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, এটি মাঝে মাঝে একটু ওঠানামা করে। কেন? কারণ পৃথিবীর এই জনসংখ্যার গত দিক দিয়ে মাঝে মাঝে যেহেতু একটু কম বেশি হয়, কোনো ভাষার সংখ্যা বাড়ে, কোনো ভাষার সংখ্যা কমে, ফলে কখনো সপ্তম, কখনো ষষ্ঠ, কখনো পঞ্চম, এটি কখনো কখনো হতে পারে। এটি মারাত্মক কোনো বিষয় না, সাধারণ জ্ঞানের মতো এই বিষয়টি একটু খেয়াল করতে হবে। আচ্ছা, সিলেবাসটা আলোচনা করলে ভালো হতো হোসনা আক্তার। তো ঠিক আছে, আমি সিলেবাসটা নিয়ে একটু কথা বলবো, পরিচিত বলেছেন। আমি যদিও একটা সিলেবাসের ক্লাস নিয়েছি, তবু আমি এটা সংক্ষেপে বলবো। তাহলে আমি এই কথাটুকু শেষ করি যে তাহলে বাংলা ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে, অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক বা জনসংখ্যাগত দিক দিয়ে বাংলা পৃথিবীর বর্তমানে ষষ্ঠ ভাষা, ঠিক আছে। এটি কখনো সপ্তম, কখনো পঞ্চম, এমন অবস্থানও তৈরি হয়েছে। আর মাতৃভাষার দিক দিয়ে বা গুণগত বিচার বা মানের বিচারে বাংলা পৃথিবীর চতুর্থতম ভাষা। পৃথিবীতে ভাষার সংখ্যা কত? পৃথিবীতে ভাষার সংখ্যা কত? পৃথিবীতে ভাষার সংখ্যা ৩,৫০০-এর বেশি।
পৃথিবীতে ভাষার সংখ্যা কত? ৩,৫০০-এর বেশি। কত বেশির সঠিক কোনো পরিসংখ্যান ভাষাতাত্ত্বিকরা করেনি, ঠিক আছে? সঠিক একদম এক্সাক্ট কোনো পরিসংখ্যান, একদম সংখ্যা গুণে কোনো পরিসংখ্যান হয়নি, তবে ভাষাতাত্ত্বিকদের গবেষণায় পৃথিবীতে ভাষার সংখ্যা ৩,৫০০-এর বেশি। কারো মতে ৪,০০০, ৪,৫০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮ পর্যন্ত অনেকে চলে গেছে। তবে আমাদের যে একাডেমিক বই বা আমাদের যে কি বোর্ড বই কিংবা যাকে আমরা এনসিটিভি কারিকুলামের বই বলি, সেই বইগুলোতে বলা আছে যে পৃথিবীতে ভাষার সংখ্যা ৩,৫০০-এর অধিক। এখন এই যে ৩,৫০০-এর অধিক ভাষা, শিক্ষার্থী বন্ধুরা, এই ৩,৫০০-এর বেশি ভাষা গুণগত মানে পৃথিবীর প্রথম ভাষা হচ্ছে জার্মান। গুণগত বিচারে, গুণের দিক দিয়ে পৃথিবীর প্রথম ভাষা হচ্ছে জার্মান ভাষা। জি, জার্মান না স্যার, গ্রিক, দুঃখিত বন্ধু, গ্রিক। গুণের বিচারে বা গুণগত বিচারে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছে, বিপুল কোশ্চেন, যে সংখ্যাগত দিক দিয়ে যেমন পৃথিবীর প্রথম ভাষা হচ্ছে মান্দারিন, তাহলে গুণগত বিচারে বাংলা যদি চতুর্থ, তাহলে পৃথিবীর প্রথম ভাষা হচ্ছে গ্রিক। গুণগত বিচার বা মানের বিচারে বা ভাষাতাত্ত্বিক বিচারে, ভালো করে শুনবেন, গুণগত বিচারে বা মানগত বিচারে বা ভাষাতাত্ত্বিক বিচারে বাংলা পৃথিবীর চতুর্থ ভাষা, কিন্তু প্রথম ভাষাটি হচ্ছে গ্রিক। গ্রিক ভাষা পৃথিবীর গুণের বিচারে প্রথম ভাষা। আচ্ছা, এখন এই যে পৃথিবীতে বলছিলাম যে ৩,৫০০-এর বেশি ভাষা, এই ভাষাগুলির জন্ম হয়েছে গ্রিক। ভাই গ্রিক, জি শাহন, আমি বলেছি গ্রিক। গ্রিক ভাষাতাত্ত্বিক বিচারে বা গুণ বা মানের দিক থেকে পৃথিবীর, অর্থাৎ কোয়ালিটি, বুঝতে পারলেন, কোয়ালিটির বিচারে গ্রিক পৃথিবীর প্রথম ভাষা। এখন এই যে ৩,৫০০-এর বেশি ভাষা বা ৪,৫০০ বা যাই বল, যে এই ভাষাগুলি জন্ম হয়েছে 12টি বংশ থেকে, যাদেরকে আমরা বলছি ভাষা বংশ। তাহলে পৃথিবীতে মোট ভাষা বংশের সংখ্যা কয়টি? 12টি। পৃথিবীতে যে ৩,৫০০-এর বেশি ভাষা, এই ভাষাগুলির জন্ম হয়েছে মোট 12টি বংশ থেকে, যাদেরকে বলা হয় ভাষা বংশ। এই 12টি বংশের নাম আমি আবার বলছি, আমি নাম চাইলেই বলতে পারি বা লিখে দিতে পারি, তো যেহেতু অপ্রাসঙ্গিক 12টি ভাষা বংশের নাম আপনাদের মনে রাখতে হবে না। তবে এর মধ্যে একটি ভাষা বংশের নাম আপনাদের মনে রাখতে হবে, যেটি আমাদের বাংলা ভাষার বংশ। আর যদি বলেন না স্যার 12টি বংশের নাম লিখে দেন, আমি লিখে দিতে পারবো, তবে যেহেতু অপ্রয়োজন, নিষ্প্রয়োজন, বিধায় আমি লিখছি না। তবে আমি শুধু বলে রাখি যে আমাদের বাংলা ভাষার বংশের নাম কি, বা বাংলা ভাষা কোন বংশ থেকে আগত, বা বাংলা ভাষার জন্ম হয়েছে কোন বংশ থেকে, তার উত্তর কি? ইন্দো ইউরোপীয়। যারা ব্যাকরণ কোর্স করেছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম দিকে অল্প একটু কথা বলেছিলাম, প্রথম ক্লাসটা অল্প একটু কথাগুলি বলেছিলাম, তবু যেহেতু এটি সাহিত্যের অংশ, কাজে আজকে আবার সঙ্গত কারণেই বলতে হচ্ছে। তো পৃথিবীর যে 12টি ভাষা বংশ, এর মধ্যে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন বংশ থেকে? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো, তাহলে বাংলা ভাষার বংশের নাম কি? ইন্দো ইউরোপীয়। এখন এই প্রসঙ্গে আরো দুটি প্রশ্ন এইভাবে হতে পারে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বা আদি ভাষা বংশের নাম কি? পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা বংশ বা আদি ভাষা বংশ কোনটি? ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বৃহৎ ভাষা বংশ কোনটি? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা বংশ কোনটি? তাহলে এই সব প্রশ্নের উত্তর একটাই, ইন্দো ইউরোপীয়। শিক্ষার্থী বন্ধুরা, মজার বিষয় দেখেন, এবং আমি মজা করে বলে দেখেন, আমাদের বংশ সেরা হবে না তো কি? সোলেমুদ্দির বংশ সেরা হবে, তাই না? বলেন, আমাদের যে বাংলা ভাষার বংশ ইন্দো ইউরোপীয়, তাই না? আমাদের যে বাংলা ভাষার বংশ ইন্দো ইউরোপীয়, সেটি পৃথিবীর কি সবচেয়ে আদি কিংবা শ্রেষ্ঠ ভাষা বংশ। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা বংশ কোনটি? পৃথিবীর সবচেয়ে আদি ভাষা বংশ কোনটি? পৃথিবীর সবচেয়ে সেরা ভাষা বংশ কোনটি? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা বংশ কোনটি? তার উত্তর ইন্দো। এই ভাষা বংশটার অস্তিত্ব ছিল কত বছর আগে একটু জেনে রাখবো। খ্রিস্টপূর্ব 5000। খ্রিস্টপূর্ব 5000। ইন্দো ইউরোপীয়, সালমান রুবেল একটু ভালো প্রশ্ন করেছেন, ইন্দো ইউরোপীয়
ইন্দো মিন্স ইন্ডিয়ান, ইন্দো মিন্স ইন্ডিয়ান, ইন্ডিয়ান। এখন দেখবেন ইন্ডিয়ার জাস্ট ইন্দো বাংলা গেমস হয়, পশ্চিমবঙ্গ ইন্দো বাংলা গেমস। ইন্দো মানে কি ইন্ডিয়ান, আর ইউরোপীয় মানে ইউরোপিয়ান। তার মানে ভাবেন যে যে ইন্ডিয়া তথা ভারতবর্ষ, প্রাচীন যে ভারতবর্ষ, আজকে ভারত নয়, প্রাচীন যে ভারতবর্ষ এবং ইউরোপ, যদি পৃথিবীর মানচিত্রটা থাকতে একটু দেখানো যেত, আজ থেকে 5000 বছর আগে, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শুনবেন, আজ থেকে নয়, খ্রিস্টপূর্ব 5000, মানে আজ থেকে 7021 বছর আগে, খ্রিস্টপূর্ব 5000, খ্রিস্টপূর্ব 5000 মানে আজ থেকে 7021 বছর আগে ইউরোপ এবং ভারতবর্ষে একই ধরনের ভাষা ছিল। ইউরোপে এবং ভারতবর্ষে একই ধরনের ভাষা ছিল, সেই ভাষাটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। তাহলে শিক্ষার্থী বন্ধু যিনি প্রশ্ন করেছেন ইন্দো ইউরোপীয় মানে কি বুঝতে পারছেন? ইন্দো মানে ইন্ডিয়ান, আর ইউরোপীয় মানে ইউরোপ, মানে ভারতীয় উপমহাদেশ এবং ইউরোপ মহাদেশ, এই দুটো মহাদেশের ভাষা ছিল একই। কত বছর আগে? খ্রিস্টপূর্ব 5000, মানে আজ থেকে 7021 বছর আগে। সেই ভাষাটির নাম ছিল ইন্দো ইউরোপীয়, যেটি ইউরোপ এবং এই ভারতবর্ষের কে বংশধর। ক্লিয়ার কথাটি? তো এই বংশটি হচ্ছে বাংলা ভাষার বংশ, এবং এটি পৃথিবীর প্রাচীন, আদি, বৃহৎ, শ্রেষ্ঠ, সেরা ভাষা। জি। এখন এই যে ইন্দো ইউরোপীয়, এই বংশের আবার শাখা হচ্ছে কয়টি? ইন্দো ইউরোপীয় বংশের শাখা দুইটি। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় এই বংশের শাখা হচ্ছে দুইটি। একটির নাম হলো কেন্তুম, আরেকটির নাম কি? শতম। ইন্দো ইউরোপীয় বংশের শাখা কয়টি? আর সাউন্ড যাদের কম শুনতে পাচ্ছেন, যারা শিক্ষার্থী বন্ধু, অনুরোধ করবো তারা একটু কি হেডফোন ইউজ করবেন। শিক্ষার্থী বন্ধুরা যাদের সাউন্ড শুনতে একটু প্রবলেম মনে হচ্ছে, একটু ধীরে মনে হচ্ছে, তারা দয়া করে একটু কি হেডফোন ইউজ করবেন, আমার মনে হয় যে ভালো শুনতে পাবেন। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। তো ইন্দো ইউরোপীয় বংশের শাখা কয়টি? ইন্দো ইউরোপীয় বংশের শাখা হচ্ছে দুটি, কেন্তুম এবং শতম। এবং মজার বিষয় দেখেন, এই যে ইন্দো মানে ইন্ডিয়ান শাখাটি হচ্ছে শতম, আর ইউরোপীয় শাখাটি হচ্ছে কেন্তুম। বুঝলেন? ইন্দো আর ইউরোপীয় মানে আসলে একটা ইউরোপীয় শাখা আর একটা ইন্দো বা ইন্ডিয়ান শাখা। ইন্ডিয়ান শাখাটির নাম কি? শতম। ইন্ডিয়া শাখাটি কি? শতম। আর ইউরোপীয়, এখন ভাবেন এই যে আমাদের জার্মান ভাষা, ফ্রেঞ্চ ভাষা, গ্রিক ভাষা, এই সমস্ত ভাষাগুলি কোথা থেকে এসেছে জানেন? কেন্তুম থেকে। ইউরোপের যে সমস্ত ভাষা, গ্রিক, জার্মান, ইতালিক, এই সমস্ত ভাষাগুলির জন্ম হয়েছে ইন্দো ইউরোপীয় বংশের কোন শাখা থেকে? কেন্তুম শাখা থেকে। আর এই যে ভারতের যে সমস্ত ভাষাগুলি, বাংলা, হিন্দি, উড়িয়া, অসমিয়া, মাগধী, তেলেগু, কানাড়ি, এই সমস্ত ভাষার জন্ম হয়েছে কোথা থেকে? শতম শাখা। ক্লিয়ার বন্ধুরা? তাহলে ইন্দো ইউরোপীয় যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ আদি ভাষা বংশ, এই বংশের দুটি প্রধান শাখা, একটি হলো ইউরোপীয় শাখা যেটির নাম হচ্ছে কেন্তুম, আর একটি ইন্দো বা ইন্ডিয়ান শাখা যেটির নাম হচ্ছে শতম। তো আমরা এই কেন্তুমের দিকে যাব না, কারণ আমরা আসলে বাংলার উৎসটা দেখাতে চাই, বাংলা ভাষার দিকে যেতে চাই, ঠিক আছে? তো এই শতম শাখাটির আবার 4টি প্রধান ধারা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি প্রশ্নটা শেষ করি যে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন শাখা থেকে? বাংলা ভাষার জন্ম হয়েছে কোন শাখা থেকে? তার উত্তর কি? শতম শাখা থেকে। কিন্তু শতম শাখাতে তো সরাসরি আসেনি, নানাবিধ পরিবর্তনের মধ্য দিয়ে। তো শতমের আবার 4টি প্রধান শাখা, একটি হচ্ছে আলবানিক, এটি হচ্ছে আরমানিক, আলবানিক, আরমানিক, একটির নাম হচ্ছে আলবানিক, আরমানিক, একটি হচ্ছে ইন্দো ইরানীয়। আর একটি শাখার নাম আমি এখানে লিখছি, যেহেতু জায়গা ওদিকে লিখলে বাল্টো স্লাভীয়। শতম শাখাটির 4টি প্রধান ভাগ, শতম শাখাটির 4টি প্রধান ভাগ। ওকে, কি কি? একটি হচ্ছে আলবানিক, আরমানিক, বাল্টোস্লাভীয় এবং ইন্দো ইরানীয়। অর্থাৎ শতম যে ভাগটি, ইন্ডিয়ান বা প্রাচীন ভারতীয় যে শতম শাখা, তার আবার 4টি প্রধান ভাগ, একটি হচ্ছে আলবানিক, আরমানিক,
বাল্টোস্লাভীয় এবং ইন্দো ইরানীয়। আচ্ছা, এখন এই যে ইন্দো ইরানীয় এই ভাষাটিকে কে নাম দিয়েছে আর্য, ইন্দো আর্য। ইন্দো ইরানীয় না বলে কি বলেছে? ইন্দো আর্য, ইন্দো আর্য। জি, ইন্দো ইরানীয়কে কেউ নাম দিয়েছে কি? ইন্দো আর্য। ইন্দো ইরানীয়র অপর নাম কি? ইন্দো আর্য। এখন এখানে একটা জিনিস দেখেন, ইন্দো ইরানীয় এটা আসলে যে ইন্দো মানে ইন্ডিয়ান, ইন্দো মানে কি? ইন্ডিয়ান, আর ইরানীয় মানে কি? ইরানিয়ান। মানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ভারত এবং ইরান, ভারত এবং কি ইরান পর্যন্ত ভাষাটা ছিল এক, ইন্দো ইরানীয়। খ্রিস্টপূর্ব 3500 সালে, খ্রিস্টপূর্ব কত সালে? খ্রিস্টপূর্ব 3500, খ্রিস্টপূর্ব খ্রিস্টের জন্মের 3500 বছর পূর্বে ইরান থেকে শুরু করে ভারত পর্যন্ত একটি ভাষা বংশ ছিল, সেটির নাম ছিল, একটি ভাষা ছিল ইন্দো ইরানি। আপনারা পৃথিবীর মানচিত্র দেখবেন, ভারত থেকে শুরু করে, তাই না, পাকিস্তান আফগানিস্তান দিয়ে শুরু করে ওইদিকে আপনার তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, এগুলো করে করে ইরান পর্যন্ত বিশাল বিস্তৃত ভূখণ্ড, এটির ভাষা ছিল একটাই, সেই ভাষাটির নাম ছিল ইন্দো ইরানি। তো কালক্রমে কালের বিবর্তনে ভৌগোলিক অবস্থানগত কারণে এটি ভাগ হয়ে গেল, ইরানি অঞ্চলের ভাষার নাম হয়ে গেল ইরানীয় ভাষা। ইরানীয় যে অঞ্চল সেই ভাষার নাম হয়ে গেল কি? ইরানীয়। ইন্দো ভারত অঞ্চলের নাম হয়ে গেল কি? ভারতীয়, ভারতীয়। আর মাঝামাঝি ইরানের অঞ্চলের ভাষা হলো ইরানীয়, ভারতের অঞ্চলের ভাষা হয়ে গেল ভারতীয়। আর ইরান আর ভারতের মাঝামাঝি যে অঞ্চলগুলি, সে অঞ্চলগুলির ভাষা নাম হলো সার্বিক বা দার্দিক। ইন্দো ইরানীয় ভেঙে ইরান অঞ্চলের ভাষা আলাদা হয়ে গেল ইরানীয়, ইন্দো বা ভারতের ভাষা ভাগ হয়ে গেল ভারতীয়। আর মাঝামাঝি ইরান এবং ভারতের মাঝের যে এলাকাগুলি, বিভিন্ন যে স্থান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, গাজাকিস্তান, অনেক কিছু স্থান আছে, সেই জায়গাগুলির ভাষা হয়ে গেল কি? সার্বিক দার্দিক, সার্বিক দার্দিক। এখন এই যে ভারতীয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ভারতীয় আমরা বলছি, এই ভারতীয় শাখাটা আবার একটা হয়ে গেল বৈদিক ভারতীয়, আর একটা হচ্ছে প্রাচীন ভারতীয়। এই ভারতীয় শাখার দুটো ভাগ, একটু আমি একটু ঘুরে লিখছি, আপনারা একটু যাদের একটু বিষয়টা অনেকে মনে করছেন স্যার অনেক আমরা জটিলে চলে যাচ্ছি, কিন্তু কিছু জিনিস গোড়া থেকে যদি আমরা শিখি তাহলে আমাদের কাছে, আমি বলেছি আমরা বাংলা সাহিত্য কিন্তু হালকা করে শিখতে এখানে আসেনি, আমরা এমন ভাবে সাহিত্য গোষ্ঠী করাবো শিক্ষার্থী বন্ধুরা যে বাংলাদেশের কোন শিক্ষক না, আমেরিকান কোন শিক্ষক এসে যদি বাংলা সাহিত্যের কোশ্চেন করে তাহলে আপনাদেরকে আটকাতে পারবে না। নাকি আমরা ব্যাকরণের সেই চ্যালেঞ্জটা তো দিয়েছিলাম, তাই না? তো আমরা কিন্তু এখানেও সেই চ্যালেঞ্জটি ছুড়ে দিচ্ছে। অর্থাৎ আমরা যখন সাহিত্যের কোর্সটি করাবো ইনশাল্লাহ, শেষ করব, তখন সাহিত্য থেকে আপনাদের প্রশ্ন করে ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না, আটকানোর ক্ষমতা রাখবে না। বুঝতে পারলেন? প্রশ্ন করে বুঝতে পারবে যে কাকে লড়তে কাকে লেড়েছে, তাই না? জুয়েল কিবলার স্টুডেন্টকে লেড়েছে মামুন মুশতারা, টের পাবে, তাই না? জি শিক্ষার্থী বন্ধুরা, এটি আমার চ্যালেঞ্জ, আমি কিন্তু সেই চ্যালেঞ্জ নিয়েই কি ক্লাসে অগ্রসর হয়েছি ইনশাল্লাহ। কাজে ধৈর্য হারাবেন না, আমি একটি কথা বলছি, আমাকে বিশ্বাস রাখবেন, আমার কথাগুলি ফলো করবেন, আর ধৈর্য হারাবেন না। আমি যা বলছি ক্লাসে যা বলবো সেই কথাগুলি ভালো করে ফলো করবেন, জি ইনশাল্লাহ। আমরা ভারতীয় এলাম, ভারতীয় ইন্দো ইরানীয়কে ভেঙে আমরা ইরানীয় আলাদা হয়ে গেল, সার্বিক দার্দিক আলাদা হয়ে গেল, আর ভারতীয়। ওকে, এই যে ভারতীয়, এই ভারতীয় ভাষাটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটি নাম হয়ে গেল বৈদিক ভারতীয়, বৈদিক, একটি বৈদিক ভারতীয়, যে ভারতীয়তে বেদ লেখা হলো, বেদ, বেদ চতুর্বেদ, ঋক, সাম, যজু, অথর্ববেদ, অথর্ব, ঋক বেদ, সামবেদ, যজুবেদ, অথর্ববেদ লেখা হলো, সেটা হলো বৈদিক ভারতীয়। আর একটা হলো সাধারণ, তার মানে যারা শিক্ষিত বা পণ্ডিত ব্যক্তিরা যে ভারতের কথা বলতো, দুই শ্রেণীর মানুষ, একটা হচ্ছে উচ্চ শ্রেণীর শিক্ষিত মানুষ যাদের ভাষা হচ্ছে বৈদিক ভারতীয়, আর যারা সাধারণ পিপল, মাস পিপল, তাদের ভাষার নাম হচ্ছে কি প্রাচীন ভারতীয়। মানে ভারতীয় ভাষার দুটি স্তর তৈরি হলো, যারা শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ, ব্রাহ্মণ বা এই টাইপের পণ্ডিতদের ভারতীয় হলো বৈদিক ভারতীয়, যে ভারতীয়তে বেদ লেখা হলো, ঠিক আছে, তারপরে পুরাণ লেখা হলো, সেটা বৈদিক ভারতীয়। আর সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ যেই ভাষায় ভারতীয় ভাষায় কথা বলতো, সেই ভাষাটির নাম হয়ে গেল প্রাচীন ভারতীয়, প্রাচীন।
এই প্রাচীন ভারতীয় আবার কালক্রমে একটা জিনিস বারবার বলছি যে ভাষা কিন্তু সবসময় একইভাবে থাকে না। ভাষা এই বছর বছর বা এই 10, 20, 50 বছর পর পর কি হয়, তার রূপ পরিবর্তন করে নতুন দিকে ধাবিত হয়। এই কথাটি আমরা আপনাদের আবার বলছি, সেটা মাথায় রাখবেন। তো প্রাচীন ভারতীয় কালক্রমে কি হলো, অঞ্চল ভেদে নানান ভাগে ভাগ হলো। একটি নাম হয়ে গেল প্রাচীন, প্রাচ্য। প্রাচীন কি? প্রাচ্য। একটি নাম হলো প্রাচীন ষোড়শ্রেণী, একটির নাম হয়ে গেল প্রাচীন উদীচ্য, একটির নাম হয়ে গেল কি প্রাকৃত, আর একটির নাম হলো পালি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রাচীন ভারতীয় ভাষা, প্রাচীন ভারতীয় ভাষা, এই প্রাচীন ভারতীয় ভাষাটা কি হলো, অনেকগুলি ভাগে বিভক্ত হয়ে গেল। একটি প্রাচীন প্রাচ্য, একটি প্রাচীন ষোড়শ্রেণী, একটি প্রাচীন উদীচ্য, একটি প্রাকৃত, একটি পালি, হ্যাঁ, একটি অশোক লিপির ভাষা, এইভাবে ভাগ হয়ে গেল। ওকে, এখন এই যে প্রাকৃত, এই প্রাকৃতটাই হচ্ছে বাংলা ভাষার জন্ম। এই যে আমাদের বাংলা ভাষা বা বাংলা সাহিত্য নিয়ে আমরা কথা বলবো, এই বাংলা ভাষা বা সাহিত্যের কি, বাংলা ভাষার জননীকে, শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন, বাংলা ভাষার জননীকে, বাংলা ভাষার মা কে, বাংলা ভাষা কোথা থেকে এসেছে, বাংলা ভাষা কোথা থেকে জন্ম নিয়েছে? বাংলা ভাষার জন্ম হয়েছে যে ভাষা থেকে, সেই ভাষার নাম হচ্ছে এই প্রাকৃত। ক্লিয়ার? তাহলে বাংলা ভাষার জননী বা মায়ের নাম কি? প্রাকৃত। তাহলে বাংলা কার দুহিতা? বাংলা কার দুহিতা? প্রাকৃতের। বাংলার মায়ের নাম প্রাকৃত, তাহলে বাংলা কার দুহিতা? দুহিতা মানে কন্যা। কার কন্যা? তাহলে প্রাকৃতের কন্যা। ঠিক আছে? তাহলে বাংলার মায়ের নাম প্রাকৃত, আর উল্টা করে বলবে বাংলা কার দুহিতা? বাংলা কার কন্যা? এটা হচ্ছে প্রাকৃত। এখন এই যে প্রাকৃত, এই প্রাকৃত ভাষাই হচ্ছে বাংলা ভাষার জননী বা মা, বা যেই ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। ক্লিয়ার? প্রাকৃত শব্দের অর্থ কি? প্রাকৃত শব্দের অর্থ সাধারণ। প্রাকৃত শব্দের অর্থ কি? সাধারণ বা স্বাভাবিক। প্রাকৃত এই শব্দটির অর্থ হচ্ছে সাধারণ বা স্বাভাবিক। প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে সাধারণ বা স্বাভাবিক। তাহলে প্রাকৃত ভাষা কি? প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণের ভাষা, স্বাভাবিক ভাষা। স্বাভাবিক ভাষা তথা সাধারণ ভাষা। প্রাকৃত শব্দের অর্থ সাধারণ, আর প্রাকৃত ভাষা অর্থ কি? সাধারণ ভাষা বা সাধারণের ভাষা বা সাধারণ মানুষের ভাষা। মোট কথা, প্রাচীন ভারতের সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত। এখন আমরা একটু দেখাতে চাই, এটি হচ্ছে আমাদের প্রাচীন ভারত। শিক্ষার্থী বন্ধুরা, এটি আমরা ধরে নিচ্ছি যে প্রাচীন কি ভারতবর্ষ। প্রাচীন আজকের ভারত নয়। কোন ভারত? প্রাচীন খ্রিস্টপূর্ব কি 2500 বছর আগের ভারত, প্রাচীন ভারতবর্ষ। এই প্রাচীন ভারতবর্ষের ভাষার নাম কি? প্রাকৃত। সকল সাধারণ মানুষের ভাষা কি? প্রাকৃত। এটি পরিষ্কার? এখন একটা জিনিস আপনাদের বলি, ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি, ওকে, ধরে নিচ্ছি এটি হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা ধরে নিচ্ছি, আমি তো চিত্রকর নই, এটি হচ্ছে আমাদের কি? বাংলাদেশ। ওকে, বাংলা অঞ্চল, বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ। তো এই বাংলাদেশের মানুষ কথা বলে কোন ভাষায় বলেন তো? বাংলাদেশের মানুষ কথা বলে কোন ভাষায়? কোনো সন্দেহ হচ্ছে নাকি আপনাদের? আপনারা কেউ কমেন্টস করছেন? আচ্ছা, বাংলা ভাষায়। বাংলাদেশের মানুষ কথা বলে কোন ভাষায়? বাংলা ভাষায়। কোনো সন্দেহ আছে? আচ্ছা, সন্দেহ নাই, বাংলাদেশের মানুষ কথা বলে বাংলা ভাষায়। গুড। আচ্ছা, যদি তাই হয়, প্রাকৃত ভাষায় না, বাংলাদেশের মানুষ প্রাকৃত ভাষায় কথা বলে না তো শিক্ষার্থী বন্ধুরা। বাংলাদেশের মানুষ কথা বলে বাংলা ভাষায়। আধুনিক বাংলাদেশের কথা বলছি।
আধুনিক এই বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন, আচ্ছা থেমে যান, আপনাদের আমি কমেন্টস আর নিচ্ছি না, কমেন্টস পেয়ে গেছি। জি, এখন দেখেন এই বাংলাদেশের এটি হচ্ছে একটা ধরেন চাপাই অঞ্চল, চাপাই বাংলাদেশের যে চাপাই অঞ্চল, সে চাপাই অঞ্চলের যে কানসাট, শিবগঞ্জ বা আদিনা অঞ্চলের যে মানুষ, সেই মানুষ যে কথা বলে বাংলা ভাষায়। চাপাই নবাবগঞ্জের, শিবগঞ্জের, ঠিক আছে, প্রত্যন্ত গ্রামের একজন মহিলা এবং নোয়াখালীর বেগমগঞ্জের প্রত্যন্ত গ্রামের একজন মহিলা, এই দুজন মহিলাকে যদি আমরা পাশাপাশি বসিয়ে দিই দুজনকে গল্প করতে, বলেন তো গল্পটা কেমন হবে? মজা হবে না? চাপাই নবাবগঞ্জের, ঠিক আছে, শিবগঞ্জের প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ মানুষ, অসাধারণ মানুষ না, শিক্ষিত মানুষ না, সাধারণ একজন মানুষকে, আর নোয়াখালীর বেগমগঞ্জের প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ মহিলা, এই দুজন মানুষকে আমরা পাশাপাশি বসবো গল্প করার জন্য। গল্পটা কি জমবে না? ভালো জমবে না? আচ্ছা, গল্পটা ভালো হবে না। কেন ভালো হবে না? কারণ দুজন কথা বলবে, কেউ কারো কথা কি বুঝতে পারবে না। প্রশ্ন হলো যে চাঁপাইনবাবগঞ্জের যে সাধারণ মহিলা, সে কি বাংলায় কথা বলে না, নাকি অন্য ভাষায় কথা বলে, রোহিঙ্গা ভাষায়? নোয়াখালীর যে সাধারণ মহিলা একজন গ্রামের, সে কি বাংলায় কথা বলে না রোহিঙ্গা ভাষায় কথা বলে? দুজনেই কথা বলে কিন্তু বাংলা ভাষায়, কিন্তু কেউ কারো কথা বুঝতে পারছে না। বরিশালের কেউ যদি তাদের এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলে, তাহলে আমরা কি বুঝতে পারবো? সিলেট অঞ্চলের মানুষ যদি তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে, চট্টগ্রামের দুজন ছাত্র যদি তাদের এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলে, চট্টগ্রামের দুজন ছাত্র তাদের এলাকার ভাষায় কথা বলছে, বলেন কেমন হবে মজাটা? আমরা বুঝতে পারবো কি? মনে হবে যেন রোহিঙ্গা ভাষা। আসলে চট্টগ্রামের মানুষ কি বাংলায় কথা বলে না? বরিশালের মানুষ কি বাংলায় কথা বলে না? নোয়াখালীর মানুষ কি বাংলায় কথা বলে না? চাঁপাইয়ের, সব বাংলাদেশের সকল এলাকার মানুষ বাংলায় কথা বলে। সব চাঁপাইয়ের ভাষা বাংলা, নোয়াখালীর ভাষা বাংলা, নাটোরের ভাষা বাংলা, কুমিল্লার ভাষা বাংলা, কুড়িগ্রামের ভাষা বাংলা, বরিশালের ভাষা বাংলা। কিন্তু বরিশালের বাংলাকে আমরা কি বলছি? বরিশাল্লা বাংলা। কি বলছি? বরিশাল্লা বাংলা। চাঁপাইয়ের বাংলা বলছি চাপাইয়া বাংলা। নোয়াখালীর বাংলাকে নাম দিয়েছি নোয়াখাল্লা বাংলা। সিলেটের বাংলাকে বলছে সিলেটি বাংলা। চট্টগ্রামের বাংলাকে বলছে চাটগাঁয়া বাংলা। ঢাকার বাংলাকে বলা হয় ঢাকাইয়া। তার মানে এখন আমি পাবনার বাংলা আলাদা, পাবনাইয়া ভাষা, তাই না? এই যে চঞ্চল চৌধুরীরা যে নাটক টাটক গুলি করে, তাই না? জি, সেখানকার বাংলা আলাদা, নাটোরের বাংলা আলাদা। ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশ বাংলাদেশ। এই ছোট্ট একটা দেশের বিভিন্ন অঞ্চল, সকল দেশের মানুষই বাংলায় কথা বলে, কিন্তু এক একটা অঞ্চলের বাংলা কি আলাদা। তাহলে ভাবেন, ছোট্ট একটা বাংলাদেশে যদি অবস্থা হয়, তাহলে বিশাল যে ভারতবর্ষের কথা আমরা বলছি, বিশাল যে ভারতবর্ষের কথা আমরা পড়ছি, বিশাল ভারতবর্ষ, বিশাল, আজ থেকে সেই খ্রিস্টপূর্ব 3000 বছর আগে সকল ভারতের ভাষা বাংলা, সেটা সরি প্রাকৃত। সেই সময় সেই আদি ভারতের ভাষার নাম কি? প্রাকৃত। ওকে, এখন এটা ধরেন, এটা ভারতের কি অঞ্চল? গৌড় অঞ্চল। এটা ধরে নিচ্ছি ভারতের মগধ। এটা হচ্ছে ভারতের কি? মহারাষ্ট্র। এটা হলো ভারতের সুরসেন অঞ্চল। এটা হলো ভারতের ধরেন কি? কলিঙ্গ। এটা হলো ধরেন ভারতের গুজরাট। আমি কিন্তু আসলে আপনাকে ইতিহাস পড়াচ্ছি না ভাই, আমি জাস্ট একটা ভাষার একটা বলছি। কাজেই ম্যাপে পুরোটা মিল নাও থাকতে পারে, আমি আপনাকে একটা অনুমান করাচ্ছি। হ্যাঁ, এটা ধরে নেন ইত্যাদি, হ্যাঁ, সুরাট ইত্যাদি। তো এখন সকল ভারতের সাধারণ মানুষ কথা বলে কোন ভাষায়? প্রাকৃত ভাষায়। গোটা ভারতবর্ষের, এই যে বর্তমান গোটা বাংলাদেশের সকল মানুষের ভাষা যেমন বাংলা, ঠিক তেমনি প্রাচীনকালে গোটা ভারতবর্ষের মানুষের ভাষা কি? প্রাকৃত। ভাষাটির নাম কি? প্রাকৃত। কিন্তু গৌড় অঞ্চলের মানুষ যে প্রাকৃত কথা বলে, মগধের মানুষ আবার বোঝে না, কারণ ওখানকার প্রাকৃত আলাদা। মগধের মানুষ যে প্রাকৃততে কথা বলে, মহারাষ্ট্রের প্রাকৃতের মানুষ সেটা আবার বোঝে না। মহারাষ্ট্রের মানুষ যে প্রাকৃত কথা বলে, সুরসেন অঞ্চলের মানুষরাও সেই প্রাকৃতটা বোঝে না।
সকল মানুষের, সকল ভারতের মানুষের প্রাকৃত ভাষায় কথা বলে, কিন্তু এক অঞ্চলের প্রাকৃত আরেক অঞ্চলের প্রাকৃতের সাথে মিল নাই, যেমন এক অঞ্চলের বাংলার সাথে আরেক অঞ্চলের মিল নাই। তো গৌড় অঞ্চলের প্রাকৃতকে নাম দেওয়া হলো কি গৌড়ীয় প্রাকৃত। সকল অঞ্চলের প্রাকৃত গৌড়, হ্যাঁ রেকর্ড থাকবে। যারা নেটওয়ার্কের কারণে দেখতে পারবেন না, বা যাদের নেটওয়ার্ক প্রবলেম থাকবে, আঞ্চলিক বিভিন্ন কারণে নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, তারা পরে ক্লাসগুলো ভিডিও আকারে থেকে যাবে, পরে দেখতে পারবেন। জি ইনশাআল্লাহ। তো গৌড় অঞ্চলের প্রাকৃতের নাম কি গৌড়ীয় প্রাকৃত। মগধ অঞ্চলের প্রাকৃতকে নাম দেওয়া হলো কি মাগধী প্রাকৃত। মহারাষ্ট্রের যে প্রাকৃত তার নাম কি মহারাষ্ট্রী প্রাকৃত। সুরসেন অঞ্চলের প্রাকৃতের নাম কি সুরসেনী প্রাকৃত। সুরসেনী, বা কোন বই লেখা আছে সৌরসেনী প্রাকৃত। বুঝতে পারলেন? কোন এলাকার প্রাকৃতের নাম হচ্ছে অর্ধমাগধী প্রাকৃত, কোন এলাকার প্রাকৃতের নাম বৈশাখী প্রাকৃত, কোন এলাকার নাম হচ্ছে কাফির প্রাকৃত। তার মানে সকল ভারতবর্ষের ভাষায় প্রাকৃত, কিন্তু এক এক অঞ্চলের প্রাকৃতের সাথে আরেক অঞ্চলের প্রাকৃতের অমিল। ফলে এক একটা অঞ্চল ভিত্তিক প্রাকৃত, যেমন আবার বললাম আমাদের সিলেটি বাংলা, চাপাইয়া বাংলা, নোয়াখাল্লা বাংলা, বরিশাল্লা বাংলা, চাটগাঁয়া বাংলা, ঢাকায়া বাংলা, পাবনায়া বাংলা, ঠিক তেমনি গৌড়ীয় প্রাকৃত, মাগধী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, কাপির প্রাকৃত, এই নানান অঞ্চলে নানান প্রাকৃত। এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম? না ভাই, বর্তমান ভারত আর ভারতবর্ষ এক না। বর্তমান ভারত শুধু ভারত। সালমান রুবেল, এইটুকু না জানলে কেমনি হবে ভাই? বর্তমান ভারত শুধু ভারত, আর ভারতবর্ষ বলতে এখনকার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরো অনেক কিছু নিয়ে। এখন কোন ভাষা থেকে বাংলার জন্ম? শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃত থেকে। কোন দ্বিমত আছে? না, একবার সমস্যায় বলবেন কোন ভাষা থেকে বাংলার জন্ম? প্রাকৃত থেকে। কিন্তু কোন প্রাকৃত থেকে? কোন প্রাকৃত থেকে? এখন এইখানে দেখেন, অনেকে বলে স্যার কনফিউশন। আসলে কনফিউশন না, কোনো কিছুই কনফিউশন নাই, দ্বিমত আছে কিছু। অনেকে উত্তর দিতে গিয়ে বলে স্যার কিছু জিনিস খুবই কনফিউশন। বাংলা কোনো কনফিউশন নাই রে ভাই, কি আছে? দ্বিমত আছে, দ্বিমত। দ্বিমতটা আপনাকে জানতে হবে, দ্বিমত কিন্তু কনফিউশন না। ওকে, তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করলেন বা গবেষণা করে বললেন যে বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড় অঞ্চলের। গৌড় অঞ্চল কোনটা? এই যে আমাদের নওগাঁ, এই যে চাপাই, হ্যাঁ, এবং এই যে এইদিকে চাপাই থেকে ওইদিকে সোনা মসজিদ থেকে ভারতের যে অঞ্চলটা, এই গৌড় অঞ্চলের যে গৌড়ীয় প্রাকৃত, সেখান থেকে বাংলা ভাষার জন্ম। এটা বললেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কিন্তু আরেকজন বড় ভাষাবিদ আমাদের আছে ডক্টর সুনীতি কুমার। এই দুজন ভাষাবিদের কথা মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় গবেষণা করে উনি বললেন যে না, গৌড় অঞ্চলের গৌড়ীয় প্রাকৃত থেকে না, মগধ অঞ্চলের মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। এবং এই যে দুটো মত তৈরি হলো, এই মত আর এক হয়নি। কিছু ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহকে অনুসরণ করেছেন, কিছু ভাষাবিদ ডক্টর সুনীতি কুমারকে অনুসরণ করেছেন। এখন আমরা কি করবো? আমরা কি কোনো কনক্লুশনে যেতে পারবো? আমাদের সেই রাইটস নাই। অর্থাৎ আমরা গবেষণা যারা করছি তারা এক একটা অনুসারী হতেই পারি, কিন্তু পরীক্ষা যখন আসবে তখন আপনাকে মতটা চিন্তা করতে হবে। ডক্টর শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে? মাগধী প্রাকৃত থেকে। এই দুটো মত। এখন তারপরে যদি বলেন স্যার কোন মত যদি উল্লেখ না থাকে, যদি এমন বলে যে কোন প্রাকৃত থেকে বাংলার জন্ম, সেখানে যদি কোনো মতামত না চায়, এই ক্ষেত্রে কি করবে? যদি হয়, যদির কথা বলছে, এমন হওয়ার কথা না। পরীক্ষক যদি স্মার্ট পরীক্ষক হন তাহলে কাউকে ছোট করবে না। শহীদুল্লাহ সাহেবকেও ছোট করবে না, কে সুনীতি কুমার সাহেবকেও ছোট করবে না। ফলে মত চেয়ে বলবে শহীদুল্লাহর মতে কোন প্রাকৃত থেকে, সুনীতি কুমারের মতে কোন প্রাকৃত থেকে। বুঝতে পেরেছেন? কিন্তু যদি মত না উল্লেখ করে বাই চান্স কোশ্চেন করে, তাহলে কি বলবেন? তাহলে উত্তর দেবেন কি মাগধী প্রাকৃত থেকে। জি, কারণ আধুনিক ভাষাবিদ, যারা আধুনিক ভাষাবিদ, ডক্টর হুমায়ুন আজাদ, এনামুল হক, মুনির চৌধুরী, মুফাজ্জল হায়দার, আধুনিক ভাষাবিদদের মতে মাগধী প্রাকৃত। এমন বলতে পারে আধুনিক ভাষাবিদদের মতে কোন প্রাকৃত থেকে?
ডক্টর শহীদুল্লাহর মত বললে গৌড়ীয় প্রাকৃত, সুনীতি কুমারের মত বললে মাগধ। কোন মত যদি উল্লেখ না করে যাই তাহলে আমরা দুটো মত দিব কি মাগধী প্রাকৃত। জি। এখন একজন বলছে স্যার শহীদুল্লাহ সুনীতির মধ্যে এত মানে দ্বন্দ্ব কেন? আসলে দ্বন্দ্ব না, এটা হলো একটা মতবাদ, একটা মত। মত দুই রকম হয়। তো এখানে একটি কথা আমরা যদি বলি আপনাদের, মত কেন দুই রকম হয়? মত হচ্ছে একটা মতাদর্শ, আইডিওলজি, ইজম। এক্ষেত্রে কেন দ্বিমত একটু জানিয়ে রাখি যারা কৌতূহলী শ্রোতা যারা। আমাদের বাংলাদেশে বর্তমানে একই বাংলাদেশ একইভাবে চলছে, একইভাবে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব চলছে। একজনকে জিজ্ঞেস করো যে বাংলাদেশের বর্তমান অবস্থা কি? রহিমকে জিজ্ঞেস করো, রহিম বলছে বাংলাদেশের অবস্থা খুবই ভালো, বাংলাদেশের গণতন্ত্র খুবই শক্তিশালী, এদেশে মানুষের ভোটাধিকার আছে, মানুষ কি তাদের গণতন্ত্রের চর্চা করছে, দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ একটা সুখী দেশ। আবার সলিমকে জিজ্ঞেস করা হলো যে বাংলাদেশের অবস্থা কি? সলিম বলছে বাংলাদেশের গণতন্ত্র একদমই নাই, কোনো বাক স্বাধীনতা নাই, মানুষের ভোটের কোনো অধিকার নাই, মানুষ খুবই কষ্ট আছে, অনাহারে আছে, কিছু মানুষ টাকা লুটপাট করছে, সব মানুষ অনাহারে আছে। এখন বলেন তো, বাংলাদেশ তো একইভাবে চলছে, একইভাবে, তো একই সময় দুজন মানুষ কেন দুই রকম উত্তর দিচ্ছে? একদম দুই রকম, কাছাকাছি তো বলতে পারে, দুজন মানুষ একদম দুই রকম উত্তর কেন দিচ্ছে বলেন? দ্যাটস কল্ড আইডিওলজি, ভাবাদর্শ। যিনি আওয়ামীপন্থী তিনি বলছেন বাংলাদেশ একদম সমৃদ্ধিতে ভরপুর, উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, বাংলাদেশ একদম কি পৃথিবীর একটা সেরা কান্ট্রি, আইডল, আদর্শ। আবার এই দেশে যে বিএনপি, জামাত, অন্যপন্থী এনটি পার্টি সরকারের, তারা বলছে এই দেশে কোনো কি উন্নয়ন, গণতন্ত্র কিচ্ছু নাই, দেশ একদম ধ্বংসের দিকে যাচ্ছে। একই দেশ একইভাবে চলছে, কিন্তু দুজন মানুষ দুই রকম বলছে, কারণ কি মতাদর্শ, আইডিওলজি। তো এই যে আমরা যে বাংলা ভাষার জন্ম ইত্যাদি বলছি, এগুলো তো বাংলা ভাষা তো মা বেঁচে নাই, বাংলা ভাষার বাবা বেঁচে নাই, বাংলা ভাষার জন্ম সনদ নাই, বাংলা ভাষার এগুলো গবেষকরা কি করেছেন? অনুমান করেছেন, গবেষণা করেছেন, হাইপোথিসিস করে সেখান থেকে একটা গবেষণালব্ধ ফলাফল বের করেছেন। ফলে এটা করতে গিয়ে গবেষকদের মাঝে এক ধরনের কি পার্থক্য তৈরি হয়েছে। ওকে, কাজে যারা এটা নিয়ে কেন স্যার এত পার্থক্য হতে পারে, মানুষের ভাবাদর্শ, আইডিওলজিতে পার্থক্য তৈরি হয়, ঠিক আছে, ভাবনায় পার্থক্য তৈরি হয়, চিন্তায় পার্থক্য তৈরি হয়। তো আমরা অত গভীর জ্ঞানে যাব না, আমরা উনি কি বলেছেন, এই বলেছেন, উনি বলেছেন এই, ঝামেলা শেষ। এখন এই যে প্রাকৃত ভাষা থেকে সরাসরি আবার ডাইরেক্ট বাংলা আসেনি, এই প্রাকৃত ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃত, এটি মানুষের মুখে মুখে পরিবর্তিত হয়ে একসময় একটু বিকৃত হয়ে গেছে। বিকৃত যে প্রাকৃত, সেটির নাম হয়ে গেছে অপভ্রংশ। প্রাকৃত ভাষা যখন মানুষের মুখে মুখে পরিবর্তিত বা বিকৃত হয়ে গেছে, তখন সেই স্তরটাকে নাম দেওয়া হয়েছে অপভ্রংশ। ভ্রংশ শব্দের অর্থ কি? ভ্রংশ শব্দের অর্থ হচ্ছে ভ্রষ্ট বা নষ্ট বা বিকৃত। তার মানে মানুষের মুখে মুখে, প্রাকৃত ভাষার লোকের মুখে মুখে কি যখন বিকৃত হয়ে পরিবর্তিত হয়ে গেছে, তখন সেই প্রাকৃতটার নাম হচ্ছে অপভ্রংশ। মানে অপভ্রংশ কিন্তু নতুন কোনো ভাষা না, প্রাকৃত ভাষারই কি একটা বিকৃত বা বিবর্ধিত রূপ। এটিকে বলা হয় বাংলা ভাষার কি স্তর। তাহলে কোন স্তর থেকে বাংলা ভাষার জন্ম? অপভ্রংশ। কোন স্তর থেকে? অপভ্রংশ। এই অপভ্রংশ নামক স্তরটাকে পরবর্তীতে কি করা হয়েছে? একটু পরিশ্রুত করে, একটু ঘষে মেজে মডিফাই করে এইটাকে একটা নতুন একটা রূপ দেখছে। একটা পুরাতন বিল্ডিং, যারা যেন বিল্ডিং একটু পরিষ্কার করে, তাই না, একটু পলিস্টার লাগিয়ে আবার নতুন করে কালার করা হয়, এরকম অপভ্রংশকে একটু আরেকটু পরিষ্কার করে চকচকে নতুন একটা রূপ দেওয়া হয়েছে। এই রূপটির নাম হচ্ছে বঙ্গ কামরূপী। আসলে এরা কিন্তু নতুন কোনো ভাষা নয়, এরা প্রাকৃত ভাষারই কি একটা বিবর্ধিত বা পরিবর্তিত রূপ। তাহলে প্রাকৃত ভাষা মানুষের মুখে মুখে বিকৃত হয়ে যেই অবস্থাটা, চেহারাটা পেল, সেই স্তরটার নাম হচ্ছে অপভ্রংশ। আর অপভ্রংশকে যখন একটু পরিশ্রুত করে, একটু সুন্দর করে নতুন একটা রূপ দেওয়া হলো, সেই রূপটির নাম হচ্ছে বঙ্গ কামরূপী। তাহলে কোন ভাষা থেকে বাংলার জন্ম? প্রাকৃত। অপভ্রংশ না। কোন ভাষা থেকে বাংলার জন্ম? প্রাকৃত। কোন স্তর থেকে বাংলার জন্য? অপভ্রংশ। প্রাকৃত ভাষার অপভ্রংশ স্তর।
আর কোন রূপ থেকে বাংলার জন্ম? বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী হলো প্রাকৃতের একটা পরিবর্তিত একটা রূপ। আর এই বঙ্গ কামরূপী নামক রূপ থেকে জন্ম হয়েছে বাংলা এবং ভারতের ভাষা হলো অসমীয়া। বাংলা এবং অসমীয়া। জি, এই বঙ্গ কামরূপী নামক রূপ থেকে জন্ম হয়েছে বাংলা এবং অসমীয়া। এই দুটি ভাষার ভারতের আসাম প্রদেশের ভাষা, বর্তমান ভারতের আসাম প্রদেশের ভাষা অসমীয়া। যেই ভাষাটিকে বলা হয় বাংলা ভাষাকে ভাই বা সহোদর বা ভাতৃপ্রতিম বা ভাতৃস্থানীয় ভাষা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রশ্ন, বাংলার ভাই কে, বাংলার সহোদরের নাম কি, বাংলার ভাতৃপ্রতিম ভাষা কোনটি, বাংলার সহোদর প্রতিম ভাষা নিচের কোনটি? বুঝতে পেরেছেন? তাহলে সেটি আমাদের বাংলার ভাতৃপ্রতিম বা বাংলার সহোদর প্রতিম ভাষা বা বাংলার সহোদর ভাষা বা ভাষা নাম হচ্ছে অসমীয়া, ভারতের আসাম প্রদেশের ভাষা অসমীয়া। আমার বাড়ি হচ্ছে ঈশ্বরদীর মাঝদিয়া গ্রামে, রিজভী হুসাইন। আমার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া গ্রাম, পদ্মা নদীর পাশ দিয়ে যে গ্রামটি মাঝদিয়া, সে মাঝদিয়া গ্রামে আমার জন্ম। আর আমি বর্তমানে রাজশাহীতেই থাকি, মাঝে মাঝে ঈশ্বরদী যাই। জি, আচ্ছা, এখন এই যে বাংলা ভাষার জন্ম হয়ে গেল, কত সালে জন্ম হলো বাংলা ভাষার? বাংলা ভাষার জন্ম হলো 650 বা 950। আবার দ্বিমত। জি, বাংলা ভাষার জন্ম হয়েছে কত সালে? এখন কেন দ্বিমত? বাংলা ভাষার কোনো বার্থ সার্টিফিকেটও নাই, বাংলা ভাষার কোনো চেয়ারম্যানের সার্টিফিকেটও নাই। তাহলে বাংলা এই ভাষাটির জন্ম কখন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 আর ডক্টর সুনীতি কুমারের মতে 950। আহমদ সজল, আই এম ফ্রম মাঝদিয়া। তোমার সাথে পরে আমি মেসেঞ্জারে কথা বলবো, ঠিক আছে? ওকে, এখন আমি ক্লাসে আর কথা বলছি না। দুরন্ত পথিক আপনার ঈশ্বরদীর জিনিয়া, আপনি পাবনাতে থাকেন। থ্যাংক ইউ। জি, আমি ক্লাসে আর আপনাদের সাথে পার্সোনালি কথা বলছি না, আমরা মেসেঞ্জারে পরে কথা বলবো। তো বাংলা ভাষার জন্ম কত সালে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ওই যে মত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 সাল এবং ডক্টর সুনীতি কুমারের মতে কি 950 সাল। তাহলে মত কি চাইলে আমরা এভাবে দিলাম। যদি মত না চাই, যদি স্যার মত যদি না চায়, বাংলাদেশে যত রকম পরীক্ষা হয়েছে মত চেয়েছে। ওই যে আমি একটা কথা বলেছি, পরীক্ষক যদি স্মার্ট হন, পরীক্ষক যদি ভালো হন, তিনি শহীদুল্লাহ সাহেবকে ছোট করবেন না, ডক্টর শহীদুল্লাহ স্যারকে ছোট করবেন না, ডক্টর সুনীত কুমার স্যারকে ছোট করবেন না, ফলে তিনি মত চেয়েও বলবেন। আর মত না থাকলেও যে কোনো একটা অপশনে থাকবে, যে কোনো একটা অপশনে থাকবে। বুঝতে পারলেন? আর শহীদুল্লাহর মত থাকবে। তারপরে যদি প্রশ্ন করেন স্যার মত নাই, দুটি আছে, যদি 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 বলেন যে মত উল্লেখ নাই, অপশন 650 এর 950 আছে, উত্তর হবে 950। জি, 950। ওকে, তাহলে আর আমরা জেনে রাখি যে ডক্টর শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম কত সালে? 650 সালে। যদি বলে কত শতকে, তাহলে বলবেন সপ্তম শতক। কত শতক? সপ্তম শতক। ডক্টর শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম 650 সালে বা সপ্তম শতকে, আর ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার জন্ম 950 সালে বা দশম শতকে। ওকে, আর যদি কোনো মত না চায়, তাহলে দুইটার যেটা থাকবে সেটাই উত্তর দেওয়া যাবে। আর ওই যে যদি দুটোই থাকে, কোনো মত না আছে, দুটোই থাকে, তাহলে সেই ক্ষেত্রে 950 সালকে উত্তর করতে হবে। জি, এখান থেকে এই যে বাংলা আজকে 2000 কত সাল? 21 সাল, 2021 সাল। এই যে 1000 বছরের বাংলা বা 1500 বছরের বাংলা, বা আমরা 1000 বছরেরও বেশি, আমরা সংক্ষেপে বলছি 650 বা 950 থেকে যে বাংলা ভাষার জন্ম, সেখান থেকে 2021 সাল এই পর্যন্ত তো আমাদের পড়াশোনা, তাই না? জি, আমরা যে বিশেষ প্রস্তুতি নিব বা জবের যে কোনো জবের প্রস্তুতি নিব, শতক বলতে কি একটা 100 বছর, শতক মানে 100 বছর। আচ্ছা, এইখানে কেউ কেউ প্রশ্ন করেছেন ইসরারুল ইসলাম, আচ্ছা যদি কেউ কনফিউজ থাকেন ভাই যে 650 সাল স্যার সপ্তম শতক কেন, যদি এমন হয় 950 সাল
দশম শতক কেন বলছেন? আমি জানি না এমন কনফিউশন কেন আছে কিনা, যদি থাকেন তাহলে ক্লিয়ার করি। আমি কিন্তু যখন ভার্সিটিতে ভর্তি হই ফার্স্ট ইয়ারে বাংলায়, আমি বুঝতাম না 650 সালে ষষ্ঠ শতক নয় সপ্তম শতক কেন, মানে 950 সালে নবম শতক নয় দশম শতক কেন, এরকম ভাবতাম। এটা আমি পরবর্তীতে ক্রিকেট খেলা দেখে একটু ক্লিয়ার হয়েছি, তো আপনাদের কাছে সেটা শেয়ার করি। আমরা যখন বলছি যে 6 ওভার 1 বল, 6 ওভার 1 বল মানে কি 6 ওভার না 7 ওভার? 6 ওভার 1 বল মানে 6 ওভার না 7 ওভার। তার মানে একটা জিনিস খেয়াল করবেন যে যখন 6 ওভার পার হয়ে গেল তখন আর 6 ওভার না 7 ওভার শুরু হয়ে গেছে। তার মানে 600 সাল পর্যন্ত 600 শতক, কিন্তু যেই 601 সাল তখন আর 600 শতক না ষষ্ঠ শতক নাকি সপ্তম শতক, মানে 600 ওভার 1 বল মানে সপ্তম শতক। বুঝতে পারলেন কথাটি? 19 ওভার 2 বল, 19 ওভার 2 বল মানে 19 ওভারের খেলা না, 19 ওভার পার হয়ে কি 20 ওভার চলছে, 20 ওভার। ওকে, তাহলে যখন আমি 950 শুধু না 900 যদি 1 হয়ে যায় তাহলে দশম শতক, তাহলে দশম শতক, তাহলে কি দশম শতক। আচ্ছা, শতম কি মানে বুঝলাম না, আপনি তো গাধীর মতো প্রশ্ন করলে তাহলে কেমন উত্তর দেব? শতম কি মানে কি? আপনি প্রশ্ন করলেন শতক বলতে স্যার, আবার লিখছেন শতম বলতে, অগামগা কই থেকে এলেন? জ্ঞান অন্বেষক? আপনি কি জ্ঞান অন্বেষক না জ্ঞান মানে বিপজ্জনক বলেন? আপনি জ্ঞান অন্বেষক তো মনে হচ্ছে না। একজন প্রশ্ন করলেন যে শতক কি, আবার আপনি বলছেন শতম কি। শতম কি তো মেলাক্ষণ আগে পার করে গেছি। জি, তাহলে আমি যেটা বললাম যে অনেকে যদি কেউ থাকেন, সবাই না বাট কেউ কেউ তো থাকতেই পারেন যে একটু সহজ সরল এমন হতে পারেন যে স্যার 650 সালে এটা সপ্তম ওভার কি করে বোঝা গেছে? 650 601 মানে সপ্তম, 601 মানে কি সপ্তম, 600 পর্যন্ত 600। এই যে দেখেন এখন 2021 সাল, এটা 2000 সাল না কিন্তু কি 21 শতক, আসলে তো 20 শতক কিন্তু 21, মানে 2001 সাল থেকে কি 21 শতক। ক্লিয়ার? তাহলে 1800 সাল পর্যন্ত 1800 শতক, 1800 সাল পর্যন্ত কি 1800 শতক, আর যখনই 1801 সাল তখন আর 1800 শতক নাকি এটা 19 শতক। কি শতক? 19 শতক। আবার 1901 সাল থেকে 1900 শতক না, মানে 1901 বছর মানে কি 20 শতক। ক্লিয়ার? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে আমরা বললাম 650 বা 950 2021 সাল, এই যে হাজার বছরের বা হাজার বছরের যে বেশি বাংলা, এই বাংলা ভাষাকে বা বাংলা সাহিত্যকে, বাংলা ভাষা কিংবা বাংলা কি সাহিত্য দুটোর জন্ম কিন্তু একই সাথে। আবার বলছি, বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের জন্ম একই 650 বা 950। এই যে বাংলা ভাষা বা সাহিত্য যে 2021 সাল পর্যন্ত বর্তমানে চলছে, এটা 3টি যুগে ভাগ করেছে। কয়টি যুগ? 3টি যুগ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলা ভাষার যুগ কয়টি? বাংলা ভাষার যুগ কয়টি? 3টি। লেখেন শিক্ষার্থী বন্ধুরা, একটি হলো প্রাচীন বা আদি যুগ, প্রাচীন বা কি আদি যুগ, একটি নাম হলো মধ্যযুগ, আর একটি নাম হলো আধুনিক যুগ। বাংলা ভাষা বা সাহিত্যের যুগ যে 12টা যুগের নাম যারা জানতে চান আমি ওই গ্রুপে লিখে দেব। জি, সবাই জানতে চান না, বাট যারা জানতে চান আমি গ্রুপে লিখে দেব। 1 থেকে 99 পর্যন্ত 0 শতক। ভাই নাইম আহমেদ, 1 থেকে 99 পর্যন্ত ভাই 0 শতক, 0। জি, আচ্ছা, তাহলে বাংলা সাহিত্যের যুগ কয়টি? 3টি। বাংলা সাহিত্যের যুগ 3টি। কি? প্রাচীন যুগ বা আদি যুগ, মধ্যযুগ এবং কি আধুনিক যুগ। প্রাচীন বা আদি যুগের ব্যক্তিকাল কত? 650 বা 950 থেকে 1200। সবাই জানেন এই তথ্যগুলি, তবু আমার না গ্রন্থ সমালোচনা পড়াবো না, গ্রন্থ সমালোচনা আমার আলোচনার মধ্যে নাই। জি,
আমরা পড়াবো রিটেন অংশের যে ব্যাকরণ 30 নম্বর, রিটেন অংশের প্রিলিমিনারি প্লাস অন্যান্য জবের যে পরীক্ষা প্লাস বিসিএস রিটেনের যে 30 নম্বরের সাহিত্য অংশ সেটুকু, ঠিক আছে? রিটেনের পুরো অংশ না, রিটেনের 30 নম্বরের সাহিত্য অংশটুকু আমরা এখানে কভার করবো। জি, তো প্রাচীন বা আদি যুগ 650 বা 950 থেকে 1200, মধ্যযুগ 1201 থেকে 1800, আধুনিক যুগ 1801 থেকে বর্তমান। বাংলা সাহিত্যের কয়টি যুগ? বাংলা সাহিত্যের যুগ হচ্ছে তিনটি, একটি প্রাচীন বা আদি যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তাহলে প্রশ্ন করবে প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কোনটি? প্রাচীন যুগের ব্যাপ্তিকাল বা সময় নিচের কোনটি? 650 থেকে 1200 অথবা 950 থেকে 1200। তাহলে ওই যে একই কথা, সুবিধার মতে 650 থেকে 1200, সমিতির মতে 950 থেকে 1200। আর যদি কোনো মতামত উল্লেখ না থাকে তাহলে যে কোনো একটা থাকবে, যেটা থাকবে সেটাই দেওয়া যাবে। তারপরে ওই যে যদি কোনো মত না থাকে, দুটোই দেওয়া আছে, সেই ক্ষেত্রে 950 থেকে 1200। আধুনিক ভাষাবিদদের গবেষণায় ডক্টর সুনীতি কুমারের মতটাকেই কি একটু বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। ফলে যদি কোনো মতামত না চায় এবং অপশনে দুটিই থাকে, সেই ক্ষেত্রে আপনাকে উত্তরটা সুনীতিটা গ্রহণ করতে হবে। মধ্যযুগের ব্যাপ্তিকাল 1200 থেকে 1800। তাহলে প্রশ্ন হবে কত শতক থেকে মধ্যযুগ শুরু? কত শতক থেকে মধ্যযুগ শুরু? কত শতক থেকে মধ্যযুগ শুরু? তাহলে কি বলবেন? তাহলে বলবেন কি কত শতক? এটা ত্রয়োদশ শতক। কি শতক? ত্রয়োদশ। রাসেল আহমেদ ভাষার গুণের বিচার কেমনে করে? যে বিচারক সে বোঝে কেমনে করা লাগবে। জি, ভাষার গভীরতা, ভাষার প্রকাশ ক্ষমতা, বুঝলেন রাসেল আহমেদ? আপনি হয় অনেক জ্ঞানী না হলে কম জ্ঞানী হলে বেশি কৌতূহলী। জি, ভাষার গুণের বিচার করে ভাষার গভীরতা, ভাষার প্রকাশ ক্ষমতা, ভাষার যে গ্রহণযোগ্যতা, বুঝতে পারলেন? বুঝেননি? ভাষার গভীরতা কত, কোন ভাষার কত গভীরতা, কোন ভাষার গ্রহণযোগ্যতা কেমন, কোন ভাষার প্রকাশ ক্ষমতা কেমন। জি, আরো মেলা মানদণ্ড আছে। তো এটা বিশেষ পরীক্ষা লাগবে না ভাই। আর যদি জ্ঞানী হতে চান আলাদা করে নক করবেন, আমি জানাবো। তাহলে মধ্যযুগ শুরু হয়েছে কত শতক থেকে? তার উত্তর দিবেন। যে আসছে তো ভাই 650 থেকে 1200, সেখানে কি 950 থেকে 1200 ছিল? মানিক হোসেন, মানিক হোসেন আমি আপনাকে প্রশ্ন করছি, সেখানে কি অপশনে 950 থেকে 1200 ছিল? 650 1200 তো আসবে, উত্তর দেওয়া যাবে, কিন্তু সেখানে কি আমি বলছি দুটো অপশনই ছিল কিনা সেটি আগে নিশ্চিত করেন। 650 1200 থাকলে তো থাকবেই ভাই, উত্তর তো দেওয়া যাবে বলেছি। আবার যদি 950 থেকে 1200 তাও দেওয়া যাবে, তো কোনটা থাকবে বা কোনটা থাকবে না তা তো বলিনি, দুইটার যে কোনো একটা থাকতে পারে। আমরা বলছি দুটোই যদি থাকে, এমন কোন প্রশ্ন আছে কিনা যেখানে দুটোই আছে সেটা বলেন। জি, তাহলে মধ্যযুগ শুরু হচ্ছে কোথা থেকে? ত্রয়োদশ শতক থেকে। ত্রয়োদশ, জি, শেষ হচ্ছে অষ্টাদশ শতকে। আধুনিক যুগ শুরু হয়েছে কোন শতক থেকে? আধুনিক যুগ শুরু হয়েছে কোন শতক থেকে? 1801 সাল থেকে। কিন্তু কত শতক? তাহলে বলবেন কি? তাহলে বলবেন 19 শতক। কোন শতক? 19 শতক। জি, মানে কিছু নেই। জি, দুটো অপশনে থাকবে না ভাই, যেটা থাকবে বলেছি সেটাই উত্তর দেওয়া যাবে। আপনারা আমার কথা বোঝেন না? জি, যেটা থাকবে সেটা উত্তর দেবে বলেছি। যদি দুটোই থাকে, আপনারা যদি সবকিছু মানে কথা না বুঝেই প্রশ্ন করেন তাহলে ভালো না। প্রশ্ন আগে কথা বুঝবেন, বুঝে উত্তর করবেন, না হলে ক্লাস হ্যাম্পার হবে। জি, আধুনিক যুগ শুরু হয়েছে কত সাল থেকে? 801 সাল। কিন্তু কত শতক থেকে? তাহলে বলবেন 19 শতক বা ঊনবিংশ শতক। জি, ধন্যবাদ। এখন এই যে আমরা মধ্যযুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগটাকে আবার ভাগ করা হয়েছে 3 ভাগে। আচ্ছা, এর বাইরে কি কোনো যুগের নাম আপনারা জানেন? এর বাইরে কোনো যুগের কথা কি আপনাদের জানা আছে শিক্ষার্থী বন্ধুরা? আমরা তো 3টে যুগের কথা বললাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এর বাইরে কি কোনো যুগ আছে? এর বাইরে একটি যুগের নাম আপনারা শুনে থাকবেন, অন্ধকার যুগ। জি, কি যুগ? অন্ধকার যুগ। জি, একটা যুগের নাম আপনারা শুনে থাকবেন, অন্ধকার যুগ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিশেষ রিটেনের জন্য এবং পিটির জন্য তো বটেই। বিশেষ রিটেন যারা লিখিত যারা প্রস্তুতি নেবেন বা ভাবছেন আগে অন্ধকার যুগের পরিচয় দাও,
বা অন্ধকার যুগের সাহিত্য নিদর্শনগুলো উল্লেখ করো। ঠিক আছে, এমন প্রশ্ন হতে পারে। এখন আমার প্রশ্ন, অন্ধকার যুগ যদি নাম শুনে থাকেন তাহলে বাংলা সাহিত্যের যুগ কি 3টা না 4টা বলেন? বাংলা সাহিত্যের যুগ কি 3টা না 4টা? তাহলে যুগ আসলে 3টা। বাংলা সাহিত্যের যুগ কি 3টা। তাহলে এই যে আরেকটা যুগের নাম যে আমরা শুনছি অন্ধকার যুগ, তাহলে অন্ধকার যুগ আসলে যুগ নয়। শিক্ষার্থীরা, অন্ধকার যুগ কি আসলে যুগ না। নাম যুগ, কিন্তু আসলে এটা যুগ নয়। এটা কি? এটা হচ্ছে যুগের একটা ভাগ। এর নাম হওয়া উচিত ছিল অন্ধকার উপযুগ। এটা আসলে অন্ধকার যুগ নয়, এটির নাম হওয়া উচিত ছিল অন্ধকার উপযুগ। কিন্তু কোন একটা কারণে উপ শব্দটা বাদ চলে গেছে, নামটা পড়ে গেছে অন্ধকার যুগ। ক্লিয়ার? আসলে অন্ধকার যুগ কোন যুগ না, এটি মধ্যযুগের একটা অংশ। যদি অন্ধকার যুগ যুগ হতো তাহলে আমাদের বলা লাগতো যুগ 4টা। বোঝা গেছে পরিষ্কার কথাটি? তার মানে অন্ধকার যুগ আসলে মধ্যযুগের একটি অংশ, যেটি নামকরণ করা উচিত ছিল অন্ধকার উপযুগ, কিন্তু কোন একটা কারণে উপ শব্দটা কি বাদ চলে গেছে, গিয়ে হয়ে গেছে অন্ধকার যুগ। তো যাই হোক, এটি আমরা আসলে অন্ধকার উপযুগ, এটি মধ্যযুগের একটি অংশ। কতটুকু অংশ? মধ্যযুগের প্রথম 150 বছর, 1200 থেকে 1350। তাহলে অন্ধকার যুগের ব্যক্তিকাল নিচে কোনটি? অন্ধকার যুগের ব্যক্তিকাল বা অন্ধকার যুগের সময় নিচে কোনটি? 1200 থেকে 1350। বাংলা সাহিত্যে কত বছর ব্যাপী অন্ধকার যুগ ছিল? কত বছর ব্যাপী? তার উত্তর দিবেন 150 বছর ব্যাপী। তো ডক্টর হুমায়ুন আজাদ স্যার এই অন্ধকার যুগটাকে মধ্যযুগের মধ্যে ধরেননি। তো না ধরলে তো বিপদ, না ধরলে তো আমাদের ভাই 4 ভাগ করতে হবে। আমরা কি 4 ভাগ করবো? না, উনিও 4 ভাগ করেননি। তো কাজেই অন্ধকার যুগটা মধ্যযুগের মধ্যে একটা বিশেষ একটা উপযুগ। 1200 থেকে 1350 পর্যন্ত এই 150 বছরকে বলে বাংলাদেশের অন্ধকার যুগ। এখন বিশেষ লিখিত পরীক্ষা বা প্রিলিমিনারি দুই জায়গাতে আসবে কেন অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? কারেন্ট ছিল না নাকি? এ সময় কি কোনো কারেন্ট ছিল না? হারিকেন বাতি জ্বালাই পড়তেন নাকি? কেন অন্ধকার যুগ বলেন? বলেন শিক্ষার্থী বন্ধুরা, কেন অন্ধকার যুগ? কেন এটার নাম অন্ধকার যুগ? কেন? কারেন্ট ছিল না? সাহিত্যকর্ম পাওয়া যায়নি, রচিত হয়নি, না ভুল উত্তর। রচিত হয়েছে, পাওয়া গেছে। যদি রচিত হয়নি, পাওয়া যায়নি বলেন বা সাহিত্যকর্ম রচনা সম্ভব হয়নি, তাহলে অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন কোনটি বললে তার উত্তর কি দিবেন? কোনটি নয়। ইমাদুদ্দিন, সাহিত্য সৃষ্টি হয়নি যদি এই কথাটি বলেই দেন, বা তন্ময় দত্ত, এই সময় কোন সাহিত্য রচিত হয়নি, কোন সাহিত্য রচিত হয়নি, সাহিত্য ছিল না, নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্য, তার উত্তরে কি বলবেন? নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্য, তার উত্তরে কি বলবেন? কোনটি নয়। না ভাই, রচিত হয়েছে, তাহলে বলবেন উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি। কারণ ইসমাইল আহমেদ, যে উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি। তাহলে অন্ধকার যুগ কেন বলছেন সাহিত্য রচিত হয়নি? তাহলে এটা ভুয়া উত্তর, ভুল উত্তর হয়ে গেল। বোঝা গেছে? অপশন কয়েক কিন্তু থাকবে কোন সাহিত্য রচিত হয়নি, আপনি যে দিবেন ছাপ আর উত্তর হিসাবে ভুল। তাহলে কেন অন্ধকার যুগ? কোন সাহিত্য রচিত হয়নি, না কি উল্লেখযোগ্য কোন সাহিত্য রচিত হয়নি। উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি মানে কি? মানে হলো অনুল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি তার মানে কি অনুল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়েছে, এবং এটি পরীক্ষায় নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্য, বা রিটেনে আসবে অন্ধকার যুগের সাহিত্য নিদর্শনগুলির পরিচয় দাও বা উল্লেখ করো। অন্ধকার যুগে দু একটি সাহিত্য রচিত হয়েছে বাংলা ভাষায়, অন্যান্য ভাষায় তো হয়েছেই। অন্যান্য ভাষা হয়েছে প্রাকৃত পঙ্গল হয়েছে, আরো কিছু গাহা সপ্তশতী হয়েছে। প্রাকৃত পঙ্গল নামে একটা প্রাকৃত ভাষায় লেখা হয়েছে, গাহা সপ্তশী নামে প্রাকৃত ভাষায় লেখা হয়েছে। বাংলা ভাষায় দুটি গ্রন্থ মূলত লেখা হয়েছে, একটির নাম হচ্ছে শূন্য পুরাণ, আরেকটির নাম কি শুভদয়া।
তাহলে অন্ধকার যুগে রচিত হয়নি সেটি আমরা বলবো না। অন্ধকার যুগে রচিত হয়েছে গ্রন্থ কি? শূন্য পুরাণ। প্রথম গ্রন্থ শূন্য পুরাণ। অন্ধকার যুগের প্রথম গ্রন্থ কি? শূন্য পুরাণ। রচয়িতার নাম কি? রামায় পণ্ডিত। জি। নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন? নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন? তার উত্তর কি? শূন্য পুরাণ, শেখ সুবোধয়। নিচের কে অন্ধকার যুগের সাহিত্যিক? বুঝতে পারলেন? নিচের কে অন্ধকার যুগের সাহিত্যিক বা অন্ধকার যুগের সাহিত্য রচনা করেছেন কে? রামায় পণ্ডিত। আরেকজনকে এই যে শেখ সুবোধয়ের যে রচয়িতা হলায়ুধ মিশ্র। হলায়ুধ মিশ্র। প্রিলিমিনারি শিক্ষার্থী বন্ধুরা দেখেন, প্রথমে শেখ সুবোধয়ের রচয়িতা কে? উত্তর হলায়ুধ মিশ্র। উল্টা করে বলবে হলায়ুধ মিশ্র রচিত গ্রন্থ কোনটি? হলায়ুধ মিশ্র রচিত গ্রন্থ কোনটি? শেখ সুবোধয়। শূন্য পুরাণ রচয়িতাকে? রামায় পণ্ডিত। রামায় পণ্ডিত রচিত গ্রন্থ কোনটি? শূন্য। শূন্য পুরাণে গ্রন্থটির একটি বিশেষ কবিতাংশ বা কবিতা ছিল গুরুত্বপূর্ণ, যার নাম ছিল নিরঞ্জনের উষ্মা। শূন্য পুরাণ একটি গ্রন্থ। এই শূন্য পুরাণ গ্রন্থে একটি বিশেষ কবিতা বা কবিতাংশ ছিল যেটির নাম ছিল নিরঞ্জনের উষ্মা। উষ্মা, উষ্মা মানে রাগ, ক্ষোভ। উষ্মা মানে কি? রাগ, ক্ষোভ। নিরঞ্জন মানে ঈশ্বর বা স্রষ্টা বা প্রভু। স্রষ্টার রাগ বা প্রভুর রাগ। নিরঞ্জনের উষ্মা। বুঝতে পেরেছেন? তো এখন এটি শূন্য পুরাণেরই একটি বিশেষ কবিতাংশ বা কাব্যাংশ, যেটি রচয়িতাকে রামায় পণ্ডিত। তাহলে শূন্য পুরাণের রচয়িতাকে রামায় পণ্ডিত, নিরঞ্জনের উষ্মা রচয়িতাকে রামায় পণ্ডিত, আর শেখ সুবোধয়ের রচয়িতাকে হলায়ুধ মিশ্র। হলায়ুধ। তাহলে প্রিলিমিনারিতে তো এই জাতীয় প্রশ্ন হবে। রিটেন হয়েছে বললাম যে অন্ধকার যুগের পরিচয় দাও, রামায় পণ্ডিতের পরিচয় দাও, হলায়ুধ মিশ্রের পরিচয় দাও, শূন্য পুরাণের পরিচয় দাও। তখন আপনাকে এই কথাগুলি একসাথে করে রিটেনের প্রস্তুতিটা কি আলাদা কিছু নয় যে সাহিত্যে যে 30 নম্বরের কোশ্চেন থাকবে, এখানে যেমন আলাদা আলাদা করে আমরা বলছি শূন্য পুরাণের রচয়িতাকে রামায় পণ্ডিত, রামায় পণ্ডিত রচিত গ্রন্থ শূন্য পুরাণ। শূন্য পুরাণ কোন যুগের সাহিত্য? অন্ধকার যুগে বলছি না? তাহলে ওই যে রিটেনে আমরা শূন্য পুরাণের পরিচয় দাও বা রামায় পণ্ডিতের পরিচয় দাও, সেইগুলি কথাগুলি আমরা একসাথে লাগাই দেবো, তাহলে হয়ে যাবে। জি। আর এই যে শূন্য পুরাণ বা শেখ সুবোধয়, এই গ্রন্থগুলিকে বলে কি জাতীয় রচনা? কি জাতীয় রচনা? তাহলে বলতে হবে চম্পু কাব্য। কি বলতে হবে? চম্পু কাব্য। জি, খুব মজার। চম্পু কাব্য। শূন্য পুরাণ কি জাতীয় রচনা? শেখ সুবোধয়া কি জাতীয় রচনা? নিরঞ্জন উষ্মা কি জাতীয় রচনা? তো কি জাতীয় রচনার উত্তর কি? চম্পু কাব্য। চম্পু কাব্য। এখন বিশেষ রিটেন পরীক্ষায় চম্পু কাব্য কি? রিটেন পরীক্ষায় চম্পু কাব্য কি? এখন আপনি কিন্তু হা করে যাবেন। বা বাংলা সাহিত্যে দুটি চম্পু কাব্যের উল্লেখ করো। চম্পু কাব্যকে রিটেন যারা পরীক্ষা দিবেন, এই যে প্রশ্ন আসবে, প্রশ্ন দেখে কিন্তু হা হয়ে যাবেন। গতানুগতিক কোশ্চেন কিন্তু আসবে না। যত দিন যাবে তত কোশ্চেন প্যাটার্ন কঠিন হবে। অনেকে স্যার এত কিছু পড়াচ্ছেন, এগুলো পড়ে লাভ কি? এত গভীরে যাচ্ছেন। বুঝতে পারলেন? তার মানে আপনাকে গভীরে যেতে হবে ভাই, কারণ যত দিন যাবে তত কোশ্চেনের প্যাটার্ন কঠিন। এবার যারা এক্সুয়ালি বিসিএস দিয়েছেন, যারা দিয়েছেন তারা নিশ্চয়ই টের পাচ্ছেন। তো যত দিন যাবে 43 আরো কঠিন, যত দিন যাবে সাহিত্যের কোশ্চেন প্যাটার্ন কিন্তু আরো কঠিন হবে। কাজে আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। সেই জন্যই তো আমরা কোর্স করাচ্ছি রে ভাই। গদ বাঁধা বই পুস্তক পড়ে, ফাস্টফুড মার্কা বাজারে প্রচলিত কিছু বই, এইসব বই পড়ে যদি আপনি ক্যাডার হতে পারতেন, তাহলে তো আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে পড়াতাম না। বুঝতে পারলেন? গদ বাঁধা বই পুস্তক পড়বেন দু একটা, কিন্তু আমাদের ক্লাসগুলি ভালো করে ফলো করতে হবে। আর কিছু বই আমি একটু আপনাদের একটি বই একটু দেখাবো। আমি একটি বই আছে, একটু দেখবেন, যে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। আমি বলেছি বাজারে কিছু প্রচলিত বই, প্রফেসর ওরাকল টাইপের বই পড়তে পারবেন, পড়বেন। খারাপ আমি বলছি না, প্রফেসর প্রকাশনের বই বা ওরাকল বই এগুলো ভালো, খারাপ না। কিন্তু আমরা যে মৌলিক বই, কিছু মূল বই যেগুলো ইতিহাস গ্রন্থ, ওকে,
এই যে দেখেন, বাংলা সাহিত্যের কি সম্পূর্ণ ইতিহাস, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এই জাতীয় বই সম্ভব হলে পড়বেন, সম্ভব হলে, যাদের সময় আছে বা পড়ার ইচ্ছা আছে, এগুলি মূল ইতিহাস গ্রন্থ বাংলা সাহিত্যের, সম্ভব হলে এই ধরনের বই পড়বেন। একটি বই আছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ডক্টর আব্দুল হাই আলিয়া হোসেন, ডক্টর আব্দুল হাই আলিয়া হোসেনের, খুব গুরুত্বপূর্ণ বই বাংলা সাহিত্যের আধুনিক যুগটাকে পড়ার জন্য। বুঝতে পারলেন? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ডক্টর আব্দুল হাই আলিয়া হোসেন, খুবই চমৎকার বই। এ ধরনের বই চেষ্টা করবেন পড়ার, বা অন্তত একটু পড়বেন। ওকে, জি। বাজারে শুধু প্রচলিত ফাস্টফুড মার্কা বা শুধু ওই বিভিন্ন সালের কোশ্চেন মার্কা বই পড়ে বিশেষ ক্যাডার হওয়া কিন্তু যাবে না। জি, পড়বেন, কিন্তু তার পাশাপাশি এই ধরনের মূল বইগুলি রাখবেন। ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি, জি ইনশাল্লাহ। আর আমি যা বলবো, জি আমি যেগুলি বলছি সেগুলি তো অবশ্যই চেষ্টা করব। জি, এই যে একটি বই দেখেন, ডক্টর হুমায়ুন আজাদের, খুব ছোট্ট একটি বই, খুব ছোটি টাইপের বই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি বই। এত ছোট্ট একটি বই যে এত কিছু তথ্য এবং এত দামি, এত গুরুত্বপূর্ণ বই। এই বইটি অন্তত অত মোটা মোটা বই সম্ভব না হলে এই ছোট বইটি অবশ্যই কি রাখবেন। হ্যাঁ, জি জি। আমাদের সৌমিত্র শেখর স্যার, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর স্যার, ওনার সাহিত্য জিজ্ঞাসা, সেই বইটিও আপনারা সম্ভব হলে রাখবেন। তিনি খুবই গুণী মানুষ, ওনার বইটি রাখবেন আপনারা। জি। আর এই যে আমার একটু কম গুণী মানুষ, ডক্টর জুয়েল কিবরিয়ার এই বাংলা কোষ, এই বইটি আপনাদের অনেকেই নিয়েছেন, যারা এখনো নেননি। জি, এটা একটু কম গুণী মানুষের বই আর কি, আমার লেখা একটি বই। জি, ডক্টর জুয়েল কিবরিয়ার বাংলা কোষ, সম্ভব হলে এই বইটি আপনারা একটু সংগ্রহ করে নেবেন, নিয়ে আপনাদের জন্য আমার স্টাইলটা ফলো করতে বা আমার ক্লাস নোটের মতো আর কি বইটা কাজে লাগবে। জি, তো আমি একটি নাম্বার দিয়েছিলাম এর আগের কোর্সে, আবার একটি নাম্বার দিচ্ছি, যারা সংগ্রহ করতে চান। এটি বাজারে পাওয়া যায় না, কারণ আমি ব্যবসায়িক উদ্দেশ্যে এই বইটি মার্কেটে ছাড়িনি। মানে আপনি নীলক্ষেতে খুঁজবেন বা চট্টগ্রামে, এটা খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা আমি ব্যবসায়িক উদ্দেশ্যে বইটি বাজারে ছাড়িনি। আমার যারা কাছের স্টুডেন্ট, ক্লোজ স্টুডেন্ট, তাদেরকেই দিই। একটু নাম্বারটা রাখবেন যদি সম্ভব হয়, 01772727712, 01744727712। এই নাম্বারটিতে যোগাযোগ করলে, জি, এই বইটি আপনাদেরকে ওনারা পাঠানোর ব্যবস্থা করবেন, সম্ভব হলে আপনারা এই বইটি কালেক্ট করবেন। জি, তো আমি যেখানে ছিলাম, যে চম্পু কাব্য বলছিলাম। আর আরেকটা কথা বলি, যে আমি ক্লাসে যা পড়াবো ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই, আমি চেষ্টা করবো শিক্ষার্থীরা, আমি বলেছি আমাকে বিশ্বাস রাখবেন, আমার উপর আস্থা রাখবেন। আমি প্রাণ দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ পড়ানোর চেষ্টা করব। আমি চেষ্টা করবো যে আমার ক্লাস থেকে যেন আপনি সকল পরীক্ষায়, শুধু বিশেষ না, বাংলাদেশে যত রকম পরীক্ষা দিবেন আপনি, বাংলাদেশের সকল পরীক্ষা আমার ক্লাস লেকচার থেকে, আমার ক্লাসের আলোচনা থেকে আপনি কমন পাবেন। বুঝতে পারছেন? জি, ইনশাল্লাহ সেই চেষ্টা আমি করবো ভাই। আমি আমার যে আলোচনা চেষ্টা করবো, আমার ক্লাসের মধ্য থেকেই, আমার ক্লাসের আলোচনা থেকে, হ্যান্ডনোট থেকেই বাংলাদেশের সকল পরীক্ষায় সকল প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন, সেই চেষ্টা আমি করব। আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের যদি ভালোবাসা পাই, আমি চেষ্টা করবো আপনারা আমার সঙ্গে জি থাকবেন। আমি একটু বলে আজকে আর খুব বেশি আগাবো না, আমাদের 10:30 বেজে গেছে। আমি আর একটু কথা বলে শেষ করব। অধৈর্য হবে না, কারণ আমাদের কোনো তাড়াহুড়া নাই। এবারের কোর্সটা, আমরা ব্যাকরণ কোর্সটাতে একটু তাড়াহুড়া ছিল, তো যেহেতু আমরা 41 আগে শেষ করবো, 43 আমাদের অনেক সময় পাবো আমরা, কাজে আমরা খুব তাড়াহুড়া করে কোর্স শেষ করবো না। আর ক্লাস শনি সোম বুধ, যারা রুটিন জানতে চেয়েছেন সবার জন্য বলছি, শনি সোম বুধ রাত 9টা 15 মিনিট, শনি সোম বুধ রাত 9টা 15 মিনিট। জি, তো চম্পু কাব্য কি? খুব সিম্পল উত্তর, যে অন্ধকার যুগে গদ্য পদ্য মিশ্রিত, গদ্যে পদ্যে মিশ্রিত সাহিত্যকে বলা হয় চম্পু কাব্য। গদ্যে পদ্যে মিশ্রিত, বুঝতে পারলেন? গদ্য এবং পদ্য মিশ্রিত যে সাহিত্য, সেই সাহিত্যকে বলে বাংলা সাহিত্য চম্পু কাব্য। তার মানে যে শূন্য পুরাণ শেখ সুবোধা, এটা শুধু কবিতাও না, এটা শুধু গদ্যও না,
কবিতা এবং গদ্যের মিশ্রণে এক ধরনের মিশ্র সাহিত্য, মাঝে মাঝে গদ্য মাঝে মাঝে পদ্য, ঠিক আছে। তাহলে গদ্য পদ্যে মিশ্রিত বিশেষ সাহিত্যকে বলা হয় চম্পু কাব্য। তাহলে চম্পু কাব্যের নিদর্শন যদি জিজ্ঞেস করে যে বাংলা সাহিত্যে চম্পু কাব্যের কি উল্লেখ করব, উদাহরণ দাও, তাহলে এই যে শূন্য পুরাণ, শেখ শুভোদয়, এটি বাংলা সাহিত্যের কি চম্পু কাব্য। জি। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার নাম্বারটা একটু নিয়ে রাখতে পারেন, 01712337554। এটি আমার পার্সোনাল নাম্বার। যদি আপনারা কেউ প্রয়োজন মনে করেন, জি 01712337554। আর ব্যাকরণের কোর্সের জন্য আমি আবার বলছি, ব্যাকরণ আমরা আবার সাহিত্যের পরে আবার ব্যাকরণ করাবো এবং 43-এর আগে করাবো ইনশাল্লাহ। যারা ব্যাকরণ করেননি নিজে শুধু করবেন না, সম্ভব হলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, প্রেমিক প্রেমিকা, খালাতো ভাই বোন সবাইকে নিয়ে আমার কোর্স করবেন। আমি আপনাদের বলছি আমার কোর্স করবেন, আপনি উপকার পাবেন এবং যাকে করাবেন সে আপনার জন্য দোয়া করবে যে ভাই আপনার মধ্য দিয়ে আমি এই স্যারের কোর্সটা করতে পেরেছি। আমার ধারণা, বিশ্বাস। জি। তো আমি ব্যাকরণ কোর্সটি আবার করাবো ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে সাহিত্য কোর্সের পরে। যে সাহিত্য কোর্সটা করেন তাড়াহুড়া 43 BCS এর আগে আমরা সাহিত্য শেষ করে আবার কি ব্যাকরণ কোর্সটি আরো একবার করাবো। যারা করেননি তারা করবেন, প্লাস আরো যারা আপনাদের অন্য কেউ করতে চায় তাদের সবাইকে আহ্বান করে করাবো। এটি আমার পার্সোনাল নাম্বার 01712337554। যারা পার্সোনালি যোগাযোগ করতে চান কোনো প্রয়োজনে শুভেচ্ছা জানানোর জন্য ফোন করবেন। ধন্যবাদ। চম্পু কাব্য কি গদ্যে পদ্যে মিশ্রিত, টেম্পু কাব্য না রে বাবা, তন্ময় দত্তপ্রান্ত টেম্পু কাব্য না, চম্পু কাব্য, চম্পু। তাহলে গদ্যে পদ্যে মিশ্রিত সাহিত্য নিদর্শনকে বলে চম্পু কাব্য। তাহলে এই ধরনের সাহিত্যকে মধ্যযুগ ঠিক না, কি বলবেন, অন্ধকার যুগে কি সাহিত্য নিদর্শনগুলিকে বলা হয় বাংলা সাহিত্যের চম্পু কাব্য। আর উদাহরণ যদি দিতে চান তাহলে ওই যে শূন্য পুরাণ আর শেখ শুভোদয়, শূন্য পুরাণ এবং শেখ শুভোদয়, সেগুলো হচ্ছে বাংলা সাহিত্যের কি চম্পু কাব্যের নিদর্শন। তাহলে আমরা মোটামুটি এই অন্ধকার যুগে আপনি একটি প্রশ্ন একটু উত্তর দিয়ে শেষ করবো যে চম্পু কাব্য, আচ্ছা বাংলা কোষ্ঠী ও কুরিয়ার সহ 250 টাকা, কুরিয়ার সহ, জি কুরিয়ারের খরচ 250 টাকা, বইটির দাম মূলত 220-30 টাকা বা 210-20 টাকা, কিন্তু কুরিয়ার খরচ সহ 250 টাকার মতো রাখবে আর কি। একটি কথা বলে শেষ করবে যে একজন বলেছে অন্ধকার যুগে কেন স্যার উল্লেখযোগ্য সাহিত্য কেন রচনা হলো, কি কারণ? অন্ধকার যুগে উল্লেখযোগ্য সাহিত্য কেন রচিত হয়নি এর কারণটা বলে আমি আজকে ক্লাস শেষ করব। কেন রচিত হয়নি স্যার, কারণ কি, কেন? যেখানে প্রাচীন যুগে চর্যাপদের মতো তো দামি সাহিত্য রচিত হয়েছে, প্রাচীন যুগে 650-1200 চর্যাপদ, বাংলা ভাষা অনেক দামি গুরুত্বপূর্ণ সাহিত্য লেখা হলো। সেই ক্ষেত্রে হঠাৎ করে কি এমন হলো? অন্ধকার যুগের প্রথম নিদর্শন বলেছি তো ভাই শূন্য পুরাণ, অন্ধকার যুগের প্রথম নিদর্শন বাংলা সাহিত্যে শূন্য পুরাণ। আর অন্য ভাষায় লেখা হয়েছে প্রাকৃত পঙ্গল, লেখা হয়েছে অন্য ভাষায়। অন্ধকার যুগে অন্য ভাষায় প্রাকৃত পঙ্গল নামে একটি গ্রন্থ, প্রাকৃত পঙ্গল। অন্ধকার যুগের সাহিত্য, বুঝতে পারলেন, কিন্তু বাংলা ভাষায় না, প্রাকৃত ভাষায় লেখা প্রাকৃত পঙ্গল। আরো একটি গ্রন্থ আছে গাহা সপ্তশৈ প্রাকৃত ভাষায়, কিন্তু বাংলা ভাষায় লেখা হচ্ছে শূন্য পুরাণ। অন্ধকার যুগের বাংলা ভাষায় লেখা প্রথম সাহিত্য নিদর্শন হচ্ছে শূন্য পুরাণ। জি। চম্পু কাব্য মোট 3টি, জি, শূন্য পুরাণ, শেখ শুভোদয়, নিরঞ্জনের কুসুম। আর প্রাকৃত পঙ্গল অন্ধকার যুগের আদি নিদর্শন, কিন্তু বাংলায় নিদর্শন, এটি হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা নিদর্শন। আমরা যেটা বলছিলাম যে কেন, একজন প্রশ্ন করেছে, অনেকে জানতে চান কেন স্যার কি এমন ঘটলো যে এই যুগে উল্লেখযোগ্য কোন সাহিত্য রচিত হলো না, কারণ কি? কারণ অনেক বাংলা সাহিত্যের ইতিহাসে এক একটি বা এক একটি উত্তর দেওয়া আছে, অন্তত 10-12টি উত্তর দিয়েছে, 10-12টি। কি উত্তর? কেউ বলেছে বক্তের খিলজির বাংলা বিজয়, কেউ বলেছে মুসলিম শাসনের শুরু, কেউ বলেছে মুসলমানদের কি গৌড়
আক্রমণ, কেউ বলছে লক্ষণ সেনের পতন, কেউ বললো লক্ষণ সেনের পরাজয়, কেউ বলছে হিন্দু শাসনের অবসান, কেউ বলছে সেন বংশের পতন, কেউ বলছে রাজনৈতিক অস্থিরতা, কেউ বলছে রাজনৈতিক উত্থান পতন, মেলা কিছু বলেছে, অনেক কিছু। কিন্তু মূল উত্তর একটা, এই সবগুলি উত্তর, এগুলো উত্তর না তা না। সেন বংশের পতন, মুসলিম শাসনের সূচনা, রাজনৈতিক অস্থিরতা, বুঝতে পারলেন? অনেক সবই উত্তর দেওয়া যাবে, কিন্তু মূল উত্তর একটা কি? মূল উত্তর হচ্ছে পৃষ্ঠপোষকতার অভাব। পৃষ্ঠপোষকতার অভাব। আসল অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে পৃষ্ঠপোষকতার অভাব। এখন এই যে পৃষ্ঠপোষকতাটা কি, এটা খুব গুরুত্ব দিয়ে আপনাদের মনে রাখতে হবে। কিছু জিনিস সাহিত্য ক্লাসের প্রথম দিকে কিছু জিনিস একটু বাড়তি ব্যাখ্যা দিতে, যেন পরবর্তীতে ব্যাখ্যা দিতে না হয়। অনেক জিনিসই প্রথম দিকে আপনাদের একটু এক্সপ্লেন করে যাব, যেন পরবর্তী থেকে বারবার আমাকে হোঁচট খেতে না হয়। বুঝতে পারলেন? দেখবেন আমি যখন মধ্যযুগে যাব, ভারতচন্দ্র রায়গুণাকর পড়াবো, মুকুন্দরাম চক্রবর্তী পড়াবো, আলাওল পড়াবো, হ্যান ত্যান অনেক জনকে পড়াবো, তখন বারবার পৃষ্ঠপোষকের কথাটি আসবে, যে ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক কে, মুকুন্দরামের পৃষ্ঠপোষক কে, আলাওলের পৃষ্ঠপোষক কে, অমুক কার দরবারে সাহিত্য চর্চা করতেন, অমুক কোন রাজার সভাকবি ছিলেন, এই কথাগুলি বারবার আসবে না? কেন এরকম কথা বারবার আসে? কেন পৃষ্ঠপোষক, কেন রাজ দরবারের কবি, কেন সভাকবি? বলেন কারণ কি? সভাকবি কি, রাজ দরবারের আবার কবি কি, পৃষ্ঠপোষক কি? প্রাচীন মধ্যযুগে এমন কোন কবি সাহিত্যিক নাই যাদের পৃষ্ঠপোষক ছিল না। পৃষ্ঠপোষক ছাড়া প্রাচীন মধ্যযুগে কোনো কবি বা সাহিত্যিক সাহিত্য রচনা করতে পারেনি। প্রশ্ন হলো কেন পারেনি, বা পৃষ্ঠপোষক এই জিনিসটা আবার কি? পৃষ্ঠপোষকতা হচ্ছে, অর্থাৎ প্রাচীন মধ্যযুগে, এখন আপনি যে কবিতা লিখবেন, আমি একটা কবিতা লিখবো, তাতে আমার কি কোনো পৃষ্ঠপোষকতার দরকার আছে? আমার মনে ভাব জাগবে, কবিতা লিখবো। তোমার মাথায় কালো চুল, ও তো চুল নয় যেন ফুল, আরে ফুল দেখে আমি হলাম আকুল, মনের মধ্যে খালি করে কি, হ্যাঁ, আকুল বিকুল। আমি কবিতা লিখলাম, কারো কোনো সমস্যা আছে? তাই না? দেখলাম তোমার চোখ, ভরে গেল আমার বুক, হ্যাঁ, পেলাম, চাইলাম তোমাকে কাছে, হৃদয়টা আমার নাচে, আমার যা মন চাই, ছ্যাক খাইলেও কবিতা লিখবো, প্রেম পড়লেও কবিতা লিখবো, চোখ দেখেও লিখবো, ঠোঁট দেখেও লিখবো, যা মন কবিতা লিখবো। কারো কোনো আমার পৃষ্ঠপোষকতার দরকার আছে? রাজ দরবারে গিয়ে কবিতা লেখার দরকার আছে? সবাই না। কিন্তু প্রাচীন মধ্যযুগে যখন কবি কবিতা লিখবে ভাই, তখন তাদেরকে পৃষ্ঠপোষক লাগতো। কেন পৃষ্ঠপোষক? ভালো করে শোনেন। আমি যে কবিতা লিখবো, কিসে লিখবো? খাতায় লিখবো, কলমে লিখবো, কাগজে লিখবো। মধ্যযুগ প্রাচীন যুগে যখন কবি কবিতা লিখবে, কাগজ পাবে কই, খাতা পাবে কই? মার্কেটে, সমবায় মার্কেটে, না কোথায়, নিউ মার্কেটে, কোথায়, আরডি মার্কেটে? ভাই প্রাচীন মধ্যযুগে একজন কবি কবিতা লিখবে, বলেন কাগজ পাবে কোথায়? কাগজ, কাগজ তো নাই। কাগজ শুধু রাজ দরবারে, জমিদারের বাড়িতে বিশেষ পদ্ধতিতে, রাজা বাচ্চার বিশেষ পদ্ধতিতে কাগজ তৈরি হতো। তুলোর কাগজ, তুলা দিয়ে বিশেষ পদ্ধতিতে কাগজ তৈরি করে তো রাজ দরবারে, খুবই সুন্দর, দামি, উচ্চমানের জিনিস। কবি কবিতা লিখবে, কলম পাবে কই বাজারে? যে ভাই আমাকে একটা 5 টাকা দামের কলম দেন। কলম নাই, কলম বিশেষ পদ্ধতিতে রাজ দরবারে তৈরি হতো। কাজে কবি মনে যতই ভাব জাগুক, যতই ভাবে হাবুডুবু খাক, যদি কোনো রাজা বাদশাহ জমিদার যতক্ষণ না কবিকে রাজ দরবারে আসীন করবেন, যতক্ষণ থেকে অনুমতি দিবেন, যতক্ষণ তার সভাকবি পদে দিবেন, ততক্ষণ কোনো কবি বেটা কবিতা লিখতে পারবে না। কারণ ভাব প্রকাশ করতে হলে কাগজ কলম, কাগজ কলম কোথায় আছে? শুধু রাজ দরবারে। কাজে প্রাচীন মধ্যযুগে যত কবি সাহিত্যিক ভাই পড়াবো, আলাওল থেকে শুরু করে শাহ মোহাম্মদ সগীর, ঈশ্বরচন্দ্র শাহ মোহাম্মদ সগীর, আলাওল, দৌলত কাজী, তাই না, ভারতচন্দ্র রায়গুণাকর, মুকুন্দরাম চক্রবর্তী, যাদের কথাগুলো সবারই কিন্তু কি পৃষ্ঠপোষকের কথা বারবার আসবে। বুঝতে পারলেন? ক্লিয়ার কথাটি? কাজে পৃষ্ঠপোষক মানে হলো যে কবিকে যিনি কি করবেন, তার রাজ দরবারে বা সভায় আসন দিবেন এবং কবি তখন কবিতা লিখবেন। তাহলে কবি ভাব জাগলে কবিতা লিখতে পারবে না। কবির ভাব, বুঝতে পারলেন? আধুনিক কবি রবীন্দ্রনাথ ছিলেন জমিদারের বাচ্চা, আধুনিক কবি রবীন্দ্রনাথ ছিলেন জমিদারের বাচ্চা, কিন্তু কবিতা লেখার ভাব জাগলে কি করতো? জমিদারি ছেড়ে চলে যেত মাঠে ঘাটে, ময়দানে, ঝোপে ঝাড়ে, নদীতে, বজরায়, বানশিতে। ভাব উঠলে রাজ দরবারে থাকতো না, কোথায় চলে যেত? ঝোপে ঝাড়ে, হ্যাঁ,
কি বনে জঙ্গলে। কিন্তু প্রাচীন মধ্যযুগের কবিদের কবিতা লেখার যখন ভাব জাগতো, তখন মাঠে ময়দান ঝোপ জঙ্গল থেকে কি করতো, রাজ দরবারে চলে যেত। বুঝতে পারলেন? দেশি মুরগি ডিম পাড়ার টাইম হলে কি মাঠে ময়দানে থাকে না, কোথায় চলে যায়? ডিম পাড়ার টাইম হলে দিবেন কক 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 কক, কোথায় চলে যাবে? ওই যে ডিম পাড়ার যে খোলা, বুঝেন? ডিম পাড়ার খোলা বা ডিম পাড়ার যে ঘর, সেখানে যাবে। না হলে ডিম বের হবে না। হ্যাঁ, ডিমের পাড়ার জায়গা যদি বন্ধ থাকে, তাহলে দেখবেন বাইরে দিয়ে খালি পায়চারি করবে, কক 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 করবে, ডিম আর দিবে না। ওই জায়গায় তাকে যাইতে হবে, তারপরে তার ডিম আসবে। তো ওই প্রাচীন মধ্যযুগের কবিদের কবিতা ভাব যখন জাগতো, যেখানেই জাগুক তারা কি করতো, সেখান থেকে ওই যে কবিদের ওই যে সভায় চলে যেত। সভা, রাজ দরবারে কবিদের বসার একটা জায়গা ছিল, সভা কবির আসন। সেইখানে গিয়ে বসতে, এবার কাগজ দেওয়া হতো, কলম দেওয়া হতো, এবার কবি কবিতা। বুঝতে পেরেছেন? যে শিক্ষার্থী বন্ধুরা, কাজে এই যে আমাদের পৃষ্ঠপোষকতার কথা বললাম। এখন দেখেন কেন, এখন অনেকে বলছেন বক্তার খালজির আগমনের ফলে কেন কবিতা লেখা বন্ধ থাকলো। এই জন্য, আসলে মুসলমান ছিলেন এই জন্য না ভাই, মুসলমান ছিলেন এই জন্য কবিতা লেখা বন্ধ ছিল না। খুব সিম্পল একটা কথা, যে বক্তার খালজির ভাষা তো বাংলা না, বক্তার খালজির ভাষা ছিল কি তুর্কি। তিনি ছিলেন তুর্কিস্তানের মানুষ, তার ভাষা ছিল তুর্কি। এখন বক্তার খালজির যে ভাষা ছিল তুর্কি, তো তিনি কেন বাংলা ভাষার সাহিত্য চর্চা করার জন্য কাগজ কলম দিবেন? বক্তার খালজি বলে দিল, বেটা তোরা যদি সাহিত্য রচনা করতে চাস তাহলে তুর্কি ভাষায় কর, যত কাগজ কলম লাগে দিব। তুর্কি ভাষা যদি না পারিস তাহলে আরবি ফার্সি ভাষায় কর, তা দেব। বাংলা হাংলা ভাষায় সাহিত্য চর্চা করার জন্য এত দামি কাগজ কলম দেওয়া যাবে না। কারণ মুসলমান শাসকদের কাছে বাংলা ভাষা ছিল একটু অবজ্ঞার ভাষা। কেন ছিল তার কারণটা অন্যভাবে নিবেন। আবার বলছি, কোন ক্ষুদ্র সংকীর্ণ মন দিয়ে সাহিত্য ক্লাস করবেন না ভাই। মুসলমান শাসকরা বাংলা ভাষাকে পছন্দ করতেন না। কেন করতেন? সিম্পল ইকুয়েশন, প্রাচীন ভারতের যে ভাষা বাংলা, প্রাকৃত থেকে যার জন্ম, বা সংস্কৃত ভাষা যে বাংলা, মনে করা হতো এটি হিন্দুদের ভাষা, হিন্দুয়ানি ভাষা। কাজে মুসলমান শাসকরা বাংলা ভাষা খুব বেশি, আর 2-3 মিনিট ক্লাস হবে, জি খুব বেশি পছন্দ করতো না। 1952 সালে কেন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে চাওয়া হয়নি? কেন বলেন তো? তার উত্তর তো এটি, খুবই সিম্পল। কারণ পাকিস্তান নামক যে রাষ্ট্রটি জন্ম হয়েছে ধর্মের ভিত্তিতে, হিন্দুদের জন্য হিন্দুস্তান। ভালো করে শুনবেন কথাটি, শেষ করবে এই গুরুত্বপূর্ণ কথাটি বলে। আবার বলছি, সাহিত্যের ক্লাস করতে হলে মনটাকে একটু বড় করে নিয়ে আসবেন। কোনো সংকীর্ণ, কোনো অনুদান মানুষ সাহিত্যের ক্লাস করবেন না, তাতে আপনি কিন্তু আমার ক্লাসকে অন্যদিকে নিয়ে যাবেন। আমার ক্লাসে কোনো রাজনৈতিক, কোনো ধর্মীয় কোনো কথাবার্তা থাকবে না, কিন্তু আপনি মনে করতে পারেন, এ মনে করলে বুঝবেন এটা আপনাকে নিচতা, আপনার ছোট লোকই মন। বুঝতে পারলেন? আমাদের ভারতবর্ষটা ভাগ হলো দুটো ধর্মের ভিত্তিতে। হিন্দুদের জন্য হিন্দুস্তান, আর মুসলমানদের জন্য কি পাকিস্তান, পাক পবিত্রদের জন্য পাকিস্তান। ভালো করে শুনবেন, হিন্দুদের জন্য হিন্দুস্তান, হিন্দু বেটা যারা তাদের হিন্দুস্তান, আর মুসলমান তাদের রাষ্ট্র আলাদা করে নিল। পাক পবিত্র মানে মুসলমান, তাদের পাক পবিত্র মুসলমানদের রাষ্ট্র কি পাকিস্তান। তো এই একটি পাক পবিত্র মুসলমান রাষ্ট্রের যেটা ভাষা, সেটি কোনো হিন্দুয়ানি বাংলা ভাষা হতে পারে না। মুসলমান শাসকরা মনে করতো যে বাংলা ভাষা হিন্দুয়ানি ভাষা। কেন? সংস্কৃত ভাষা থেকে বাংলার জন্ম, যদিও পরবর্তীতে প্রমাণ হয়েছে সংস্কৃত থেকে নয়, কিন্তু ওই সময় মনে করা হতো বাংলার জন্ম কোথায় ছিল, কোথা থেকে হয়েছে বাংলার জন্ম। আজ থেকে 20-30 বছর আগে মনে করা হতো বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে, সংস্কৃত থেকে। আর এই সংস্কৃত কাদের ভাষা? বেদের ভাষা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদের ভাষা, রামায়ণের ভাষা, মহাভারতের ভাষা। যেই ভাষায় রামায়ণ, মহাভারত, ঋগ, সাম, যজু, অথর্ববেদ লেখা হয়েছে, সেটি হিন্দুদের হিন্দুয়ানি ভাষা। এই ভাষা থেকে বাংলার জন্ম। এইরকম হিন্দুয়ানি একটি ভাষা ইসলামী স্টেট তথা মুসলিম রাষ্ট্রের, পাক পবিত্র মুসলমান রাষ্ট্রের ভাষা হতে পারে না, কাভি নেই, কখনোই না। পাক পবিত্র মুসলমান রাষ্ট্রের ভাষা কি হবে? আরবি হবে, ফার্সি হবে, কমপক্ষে উর্দু হবে, কমপক্ষে। কেন? উর্দুর চেহারা, সাইজটা অনেকটা কি আরবির মতো। কাজে পাকিস্তান রাষ্ট্রের ভাষার প্রশ্নে ওই শাসকরা বললেন যে না, বাংলা যত বেশি মানুষের ভাষা, 56% মানুষের ভাষা বাংলা, আর মাত্র 7% মানুষের ভাষা কি, 6-7% মানুষের ভাষা উর্দু। তো উর্দু কেন হবে? ইসলামী স্টেটের ভাষা কি বাংলা হাংলা হবে না। তো কাজে এটি কিন্তু ছিল কি
কারণ। এবং এটি শুধু এই 52 ভাষা আন্দোলন এবং ওই যে যত মুসলমান শাসক কাজে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি যে মুসলমান, যে তিনি মনে করলেন সংস্কৃত ভাষা যে বাংলা হিন্দুয়ানি ভাষা, এই ভাষা রচনা করার জন্য, চর্চা করার জন্য পৃষ্ঠপোষকতা দেওয়া যাবে, তিনি দেবেন। খাতা কলম কি কম দামের ভাই? অনেক দামি। কাগজ কলমের দাম অনেক দামি পদ্ধতি, অনেক দামি কাগজ কলম। যে দামি কাগজ কলম বাংলা ভাষা চর্চা করার জন্য কি দেওয়া যাবে না বেটারা? চাইলে আরবি ভাষা লেখ, ফার্সি ভাষা লেখ, তুর্কি ভাষা লেখ, যত কাগজ কলম লাগে দিব। বুঝতে পারলেন ভাই? এত ভালোবাসা দিলে কেমনে ক্লাস নিব? হাজার হাজার ভালোবাসা উঠতেছে, এত হাজার হাজার লক্ষ লক্ষ ভালোবাসা দিলে আমি তো আবেগে আপ্লুত হয়ে যাবো, আকাশ উড়ে যাবো ভাইরা। জি, সাহিত্য জেনে বুঝে পড়বো। কি প্রতিশ্রুতি দিয়েছি না, কথা দিয়েছি না? আমরা কি কোনো ভুয়া প্রতিশ্রুতি দিয়েছি? ব্যাকরণের কোর্সে করিয়েছি, একটি কথা বানিয়ে বলেছি, বাড়িয়ে বলেছি না। সাহিত্য ক্লাস, আবার বলছি, ক্লাস যখন করবেন, প্রত্যেকটা ক্লাস যদি করেন, বাংলা সাহিত্য বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে আপনি ভালো না জানেন, তাহলে আমি কোর্সের টাকা ফেরত দিয়ে দিব। বাংলা সাহিত্যের কোর্স যেদিন শেষ হবে, বাংলাদেশে অনেক বড় বড় লেখক, কবি, গবেষক, পণ্ডিত, টিচারের সাথে যদি আপনি ভালো বাংলার সাহিত্য না বোঝেন, আমি কোর্সের টাকা ব্যক্তিগত ফেরত দেবেন ইনশাল্লাহ। আমাকে বিশ্বাস করবেন, আমাকে ভরসা রাখবেন, আমাকে ভালোবাসবেন ইনশাল্লাহ। ওকে, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করবো। আমি বুঝিয়ে রাখলাম যে অন্ধকার যুগে কেন সাহিত্য রচিত হয়নি। মূল কারণ কি? পৃষ্ঠপোষকতার অভাব। এবং খুব সঙ্গত কারণ, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি বাংলা সাহিত্য চর্চার পৃষ্ঠপোষকতা দেয়নি, এটি কিন্তু অন্যায় করেছে না, ঠিক করেছে। কারণ সে কেন অন্য ভাষার সাহিত্য চর্চার জন্য ভাই? তার ভাষা তো বাংলা না, তার ভাষা তো তুর্কি, যে সে কেন আপনার ভাষার জন্য সাহিত্য চর্চা করার জন্য এত দামি কাগজ কলম খরচ করবে? বোঝা গেছে কথাটি পরিষ্কার? জি, তিনি পৃষ্ঠপোষকতা দেননি, তিনি কোনো বাংলা সভাকবি নিয়োগ দেননি। তিনি বাংলা সাহিত্য অল্প কিছু ধ্বংস করেছেন, এমনও পাওয়া যায়, জানি না কতটুকু সত্য। তো সেটি খুব স্বাভাবিক, কারণ তিনি বাংলা ভাষাকে মনে করতেন কি হিন্দুয়ানি ভাষা, হিন্দুদের ভাষা। জি, কাজেই তিনি পৃষ্ঠপোষকতা দেননি বিধায় বাংলা ভাষায় উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ কোন সাহিত্য রচিত হতে পারেনি। তারপরে দু একজন কবি, ওই যে রামায় পণ্ডিতের মতো বা হলয় দিনেশের মতো দু একজন কবি কি করলেন, নিজেরা তাল পাতায় কিংবা গাছের ছালে কিংবা দেওয়ালের গায়ে এই ধরনের কবিতা, ছোটখাটো মানের, উল্লেখযোগ্য না, কম গুরুত্বপূর্ণ ছোট মানের কিছু সাহিত্য রচনা করলেন, যেগুলো শূন্য পুরাণ বা শেখ সঙ্গীত। বুঝতে পারলেন? এগুলো গুরুত্বপূর্ণ কেননা এগুলো সাইজে ছোট এবং কি এগুলো তেমন কোনো গুরুত্ববহ বাংলা সাহিত্যে নয়। আর না, আমারে আর 500 টাকা দেওয়া লাগবে না ভাই, আমাকে কিছু দিতে হবে না। জাকির বিসিএসে যেটা দিয়েছেন সেখান থেকে ওরা আমাকে কিছু পারিশ্রমিক দিবে। জি, জাকির বিসিএসে আপনারা যে টাকাটা দিয়েছেন সেখান থেকে আমি ওখান থেকে অনারিয়াম পাবো, আপনাদের আলাদা করে দিতে হবে। জি, তো ধন্যবাদ। আজকের ক্লাস শেষ করছি। আগামী দিন আমরা যুব বিভাগ পড়াবো। কি পড়াবো? আগামী আমাদের সোমবারে রাত 9টা 15 আমি আবার ক্লাসে আসবো। কি এসে আমি বাংলার সাথে যুব বিভাগ একটু অংশ আছে, আমরা পড়াবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, পড়াশোনা করবেন। জি, আর জ্ঞানের অন্বেষণ করবেন, জীবনে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, জীবনে ভালো কিছু করার চেষ্টা করেন। যে একটু লেগে থাকেন, একটু পড়াশোনা করেন, নিজেকে একটু যোগ্য করেন ভাই, আর স্রষ্টার উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে। আপনার জীবনে ভালো কিছু অপেক্ষা করছে। একটু কয়েকটা দিন একটু কষ্ট করেন। আর যেহেতু সারা দেশে লকডাউন শুরু হয়েছে, করোনার প্রকোপটা বাড়ছে, একটু সাবধানে থাকবেন। পারতপক্ষে বাইরে বের হবেন না ভাই। নিজের জীবনটা আগে, নিজের জীবনকে ভালোবাসবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, বাবা মাকে ভালোবাসবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদের সাথে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিন সোমবার রাত 9টা 15 আবার দেখা হবে ইনশাল্লাহ। শুভরাত্রি। আর আপনারা দয়া করে একটু আমার কথা প্রচার করবেন। আমাকে যদি ভালো লাগে, আমার ক্লাস যদি ভালো লাগে, বন্ধু বান্ধব যারা, জ্ঞান বিতরণ করলে কোনো হিংসা করবেন না, বন্ধুরা শিখুক না, সবার কাছে একটু প্রচার করবেন। বাংলা কোর্সে আমরা আরো 2 একদিন ভর্তি নিব। জি, যারা বন্ধু বান্ধব আছে, যারা আপনাদের সমমনা সমবয়সী আছে, সবার কাছে নিজেদের ফেসবুকে হোক বা নিজেদের গ্রুপে হোক, নিজেদের বন্ধু বান্ধবের কাছে একটু আমার কথাটি প্রচার করবেন যে জুয়েল কিবরিয়া স্যার বাংলা সাহিত্য কোর্স করাচ্ছে 500 টাকার বিনিময়ে। এটি নিশ্চয় ক্ষতি হবে না, 500 টাকা দিয়ে নিশ্চয় তারা কেউ ঠকবে না, তাই না? যে উপকৃত হবে, এটুকু প্রচার করবেন। যদি আমি ছড়িয়ে যাই আপনাদের মাঝে, যদি
একটু আমি একটু হাইলাইটেড হই, সারা বিশ্বে একটু পরিস্থিতি পাই, বাংলাদেশে একটু পরিস্থিতি পাই। পরিস্থিতি পাওয়া তো আমার উচিত, তাই না? কত অগামগা পরিস্থিতি পেয়ে যাচ্ছে। তো আমি তো ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করছি আমার মাঝে কিছু জ্ঞান প্রতিভা দিয়ে আপনাদেরকে বিকশিত করতে, তাই না? কাজে আমি যদি একটু ছড়িয়ে যাই, মানুষের মাঝে স্থান পাই, দেশের মধ্যে যদি একটু ছড়াতে পারি, তা আপনাদেরও ভালো লাগবে, আমার ভালো লাগবে, তাই না? জি। আমার তো কোনো বিজ্ঞাপনী প্রচার সংস্থা নেই, আপনারা আমার কথা বলবেন। জি, ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।